Chairman sir also ready, and he is also excited to meet you all, and you are also very welcome this morning again after health break, and I'm sure you'll be continuing with Honorable Chairman very in his chairman. Thank you. Welcome, Honorable Chairman. তোমাদেরকে সবাইকে একটা নোট প্যাড দেওয়া হয়েছে, তাই তো? তোমরা সেটা কি নোট করছো না জাস্ট হাতে রেখে দিয়েছো? আচ্ছা, তোমাদের এই যে নোট প্যাডটা, এই নোট প্যাডটা তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা এটা সাবমিট করতে হবে, কিন্তু কালকে এটা আবার তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। রাজুর প্রেজেন্টেশনের সিক্রেট ছিল যে আসলে নোট প্যাডটা তোমরা প্রপারলি ব্যবহার করছো কিনা এটা বোঝার জন্য। এখন আমি তোমাদের সামনে ওপেন করে দিলাম। সুতরাং নোট প্যাডটা কালকে যখন তোমরা কালকে দুপুর 2টার ভিতরে, আজকে যখন ডক্টর ইউসুফ ইসলাম প্রেজেন্টেশন শেষ করবে, তোমরা পুরো জিনিসটা, পুরো প্রেজেন্টেশনটা নিয়ে তোমরা একটু ভাববা, রাত্রে ভেবে রাত্রে করতে পারো, দিনে করতে পারো। কালকে দুপুর 2টার ভিতরে, দুপুর 2টার মধ্যে তোমরা INT ইন্টার্নি, রাইট? ইন্টার্নি স্পেলিংটা কি? আচ্ছা, আমার মনে হয় সিডিসি থেকে ইমেলটা নিয়ে যাও, interni1@daffodilvarsity.edu.bd। তোমাদের এই যে ডক্টর ইউসুফ ইসলামের প্রেজেন্টেশন পর্যন্ত তোমরা কি কি শিখলা, কি তোমাদের অবজারভেশন, ভেরি ফ্র্যাঙ্কলি তোমরা খুব যতটুকু তোমাদের ভিতরে যে আবেগ আছে বা তোমরা যা রিয়েলি শিখছো সেটা তোমরা মেইলে জানিয়ে দিবে। দুপুর 2টা হচ্ছে তোমাদের লাস্ট টাইম। 2টার পরে যেগুলো আসবে সেগুলো অ্যাকসেপ্ট করা হবে না। সেই ওয়েতে আমরা বলতে চাই যে তোমরা আরেকটা কাজ যেটা করবা, আচ্ছা সিডিসি থেকে তোমাদেরকে আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া হবে। তোমরা যখন দুপুর 2টার ভিতরে তোমরা সমস্ত অবজারভেশন গুলো তোমরা ইমেইলে সাবমিট করবা, সাবমিট করার পর আমি এখন যে বক্তব্যটুকু তোমাদের সামনে দিব সেখানে 30টি পয়েন্ট আছে। It's simply impossible for me to go through the 30 point right now. And it takes almost minimum 6 hours. যদি আমি রিয়েলি বুঝাতে চাই তোমাদেরকে, তো 6 hours প্রেজেন্টেশন তোমরা আবার মাথা বা যেটাকে বলে খেয়ে হারিয়ে ফেলবা। তুমি একটু দাঁড়া, এই সেশনটার নাম কি বলো? বলো। স্টুডেন্ট গ্রুমিং 1। নো, এটার একটা টাইটেল আছে, কে জানো? ভালো বলো। 089 DIU স্টুডেন্ট গ্রুমিং এন্ড ট্যালেন্ট হান্ট। থ্যাংক ইউ। So, আমার মনে হয় যে 00 কত তোমার নাম্বার, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তুমি কি শিখতে দেখো, তোমার নাম্বার কিন্তু ভেরি গুড নাম্বার 001। সো দ্যাট মিনস ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। দেখো কেন তোমরা হেরে যাও, দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। কারণ দেখো, যখন একজন ইন্টারভিউয়ার তোমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছে তুমি কিসের উপরে তুমি আজকে এই ওয়ার্কশপে পার্টিসিপেট করো, তুমি যদি তা না বলতে পারো, ডু ইউ থিঙ্ক হি অর শি উইল ইভালুয়েট? নেভার, রাইট? সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল তুমি কোথায় পার্টিসিপেট করছো। সেকেন্ড, আমি বলবো এই যে একটু আগে তোমাদেরকে চকলেটটা দেওয়া হলো, কাদের হাতে হাত চকলেটের প্যাকেটটা এখনো আছে? একটু দাঁড়াবা। আচ্ছা, আমরা আইডি নাম্বার গুলি মার্ক করো কেউ একজন। আচ্ছা, কেন? হ্যাঁ দাঁড়া, আমার মনে হয় হাত ধরে সবাই একটু কাইন্ডলি দাঁড়ান। সবাই দাঁড়ান না, বসবেন না প্লিজ। না, চকলেট খাওয়া হয়ে গেছে বাট প্যাকেটটা আছে। তারা কারা? প্যাকেটটা আছে তাদের কাছে। আচ্ছা, অন্যরা এই যে যারা যে 3জন 4জন আমরা 5জন দেখতে পেলাম, রাইট? তাদের কাছে প্যাকেটটা আছে, খালি প্যাকেটটা, রাইট? কেন তোমরা খালি প্যাকেটটা ফেলো না বলো? বাট আমি যেহেতু বাইরে যাইনি, আমি ভলান্টিয়ারদেরকে বলবো ম্যাক্সিমাম কি ফ্লোরে ফেলে দিয়েছে? হ্যাঁ, সরি। এখন প্রশ্ন হচ্ছে এই যে 5জন তারা না ফেলে তারা পকেটে করে নিয়ে আসছে, আই থিঙ্ক দে আর অলসো গ্রেট। Am I right or wrong? Because ইনস্ট্যান্টলি তারা হয়তো খুঁজে পায়নি, সেই কারণে তারা মনে করেছে যে এই জায়গাটা নষ্ট করা উচিত না, লেটস সি আমি পকেটে রেখে দিই, পরে রেখে দিব। সো এই 5জনকে মার্ক করা হচ্ছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে ইসলামিক কোন একটা মূল্যবোধ থেকে, আমি জানি হয়তো তোমরা অনেকেই জেনে থাকতে পারো যে কোন একজন ব্যক্তি নামাজ পড়তো না, সে মুসলমান কিন্তু সে মসজিদে যায়নি কখনো। আমি জানি হয়তো অনেকে জেনে থাকবে এটা। তো সে কোনদিন পান খাওয়ার পর তার হাতে অনেক চুন ছিল, সে যখন চুনটা ফেলতে যাবে তখন হঠাৎ করে তাকে দেখে পাশে একটা মসজিদ, এবং তাকে দেখলো যে মসজিদের একটা জায়গায়
কালো একটা গর্ত ছোট, সে ভাবলো যে এই চুনটা যদি আমি দিয়ে মসজিদে একটু সুন্দর করে প্রলেপ করে দিই তাহলে এই খারাপ অংশটা দেখা যাবে না, সে সেই কাজটাই করলো। এবং তার এই যে একটা চমৎকার কি বলে অ্যাটিটিউড, সেটা কিন্তু সৃষ্টিকর্তা তাকে কবুল করলো এবং তাকে বেহেশতবাসী করলো। তার মানে কি, খেয়াল করে দেখো, এই যে তোমাদের সিম্পলি হয়তো বলবো একটা চকলেটের প্যাকেট, এটা কি ব্যাটার? আরে তোমাদেরকে তো পৃথিবীতে পাঠিয়েছে সৃষ্টিকর্তা যে তোমাদের সারাটা জীবন পরীক্ষার উপরে দিয়ে নেওয়ার জন্য, তাই না? কারণ তোমরা কি কেউ দীর্ঘদিন বেঁচে থাকবা? ইম্পসিবল। এই জন্য ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। কারণ তোমরা নিজেরাও জানো না, যেমন আজকে কিন্তু সবার মার্ক করা হয়েছে, তোমরা কিন্তু জানো না তোমরা কে কোথায় চকলেটের প্যাকেট করছে, এটার জন্য কিন্তু আমাদের লোকজন কিন্তু তোমাদের আইডি কার্ড দিয়ে মার্ক করছে, সুতরাং পরে বোঝা যাবে আসলে কার অবস্থা কি হলো। তো সেই জন্য বললাম যে তোমরা অনেক ক্ষেত্রেই জানো না, রাইট? তোমরা অনেক ক্ষেত্রেই কিন্তু জানো না। যেমন এটা তো খুব, আমরা যখন, আমার মনে হয় যে আমরা যখন কলেজে পড়েছিলাম, আজ থেকে সেই 30 বছর আগের কথা, সেখানে কিন্তু আমরা শুনেছিলাম যে একটি ছাত্রকে ইন্টারভিউ করে জিজ্ঞাসা করা হয়েছিল যে ফ্যানের পাখা কয়টা পাখা আছে, তো সে কি করা উচিত ছিল? এটা তো সবাই এখন জানো, ফ্যানটা অফ করা উচিত ছিল। বাট এটাও কিন্তু এখনো অনেকে জানে না, আমি রাইট? তুমি দেখো যে এখনো অনেকে জানে না, যদি এটা আমরা 30 বছর আগে জেনে আসছি, এটা এখন মানে কি কমন প্রবলেম। এনিওয়ে, আমি আজকের সমস্ত অবজারভেশন গুলি তোমরা সাবমিট করবে। তো আমি যেটা আবারও বলছি যে আমি 30টা পয়েন্টে কমপ্লিটলি মেক আপ করতে সম্ভব না, সুতরাং তোমরা আশা করি কালকে দেখে নিতে পারবে। এবং আমার মনে হয় রাজু তার বক্তব্য বলেছে, ওয়ান অফ দ্য ইন্টেনশন ভেরি সিম্পল। আজকে সারাদিন অনেক কথা হবে, কিন্তু তোমরা যদি 2-3টি কথা যদি তোমরা অ্যাবজর্ভ করতে পারো, দ্যাট ইজ অলসো ইউল বি সাকসেসফুল। যেমন আমি একটা উদাহরণ না দিলেই না, যেমন তোমাদের এই সেশনে কিন্তু আমাদের জন্য লার্নিং, এটা কিন্তু শুধু তোমাদের জন্য না, আমাদের জন্য লার্নিং। কিভাবে? যেমন দেখো, আরেকটা সেশন এর আগে, আজ থেকে সম্ভবত মোস্ট প্রবলি 4 বছর আগে এই রুমে আমি করেছিলাম। সেটা খুব অল্প সময়ের জন্য ছিল, মাত্র 2 ঘন্টা, কিন্তু দেখো সেখান থেকে অনেকেই সাকসেসফুল হয়েছে। কিন্তু আমার 95% আমি যদি বলি তারা কিন্তু ধরতে পারেনি। আমি একটি ছেলের উদাহরণ দিচ্ছি, যেটা আমি মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামে দিই। সেখানে একটি ছেলে উপস্থিত ছিল, ওর নাম সোহেল। ও কিন্তু প্রশ্ন, আজকে তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করবে, কারণ আমি খুব বেশি কথা বলবো না, এই কারণে আমি তোমাদের কাছে কিন্তু কোশ্চেন নিতে চাই। তো সে আমাকে কিন্তু ওই ওয়ার্কশপে কোশ্চেন করেছিল যে আমি স্যার খুব তাড়াতাড়ি বড় পজিশনে যেতে চাই, আমাকে টিপস দেন। আমি খুব দ্রুত, আমি সোজা বাংলা কথা হলো, সে হয়তো ডাইরেক্ট বলে নাই যে আমি খুব তাড়াতাড়ি বড় লোক হতে চাই। আমি কিন্তু কয়েক জায়গায় বলেছি, তোমরা কেউ জানো টিপসটা? বলো। হ্যাঁ, তাহলে তুমি শুনো না। আচ্ছা, যাই টিপসটা একটু শুনে না, তাহলে তোমরাও আবার পারবা। সৎ পথের টিপস, নট ইলিগাল। তাকে আমি যেই কথাটা বলেছিলাম, এবং হি ইজ এ ভেরি সাকসেসফুল ম্যান নাও। তোমাদের বড় ভাই, বিবিএ থেকে পাস করা। এবং তাকে যেটা আমি বলেছিলাম, সেই টিপসটা তোমরা সবাই শুনে নাও, দেখা যাক যে তোমাদের ভিতরে কেউ সাকসেসফুল হয় কিনা। তাকে বলেছিলাম যে তুমি যখন যে অর্গানাইজেশনে প্রথম চাকরি করবা, সেটা যত ছোট চাকরি হোক, এটা তো ম্যাডাম ইউ ক্যান ইট, তুমি ইয়েস বলে জয়েন করো, বাট একটু চেষ্টা করো বড় অর্গানাইজেশন জয়েন করতে। কারণ ছোট অর্গানাইজেশনে তুমি ফ্লোরিশ করার স্কোপ থাকবে না, বড় অর্গানাইজেশনে ফ্লোরিশ করার স্কোপ থাকবে। বড় বড় অর্গানাইজেশনে ছোট পোস্টে চাকরি করলেও তোমার কোনো অসুবিধা হবে না, যদি তুমি প্রমাণ করতে পারো যে কি টিপসটা কি। টিপসটা ছিল, তুমি যখন জয়েন করবা, তুমি কারো না কারো আন্ডারে তুমি জয়েন করবা, রাইট? তোমাকে তো কেউ ডাইরেক্ট ধরে তোমাকে জিএম বানাবে না। তাহলে তুমি যখন তার আন্ডারে জবটা শুরু করবা, তখন তোমার যে সুপিরিয়র বস থাকবে, যেই কাজটা তোমাকে দিবে, মেজরিটি কেসেস এই কাজগুলো আধা ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টার কাজ হয়। কিন্তু আমাদের দেশের লাক অফ প্রফেশনালিজমের কারণে কি হচ্ছে, এই কাজগুলো লিঙ্গার করে, সারাদিন ব্যয় করে, পেপার থেকে ওই কি বলে কম্পিউটারে যে ডাইন বাম করে 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 করে, বাট তুমি এই কাজটা করবো না। আজকে বলছি তোমরা এই কাজটা করবো না। তুমি কি করবা, তোমাকে কাজটা দেওয়ার পর পর মনে হবে তুমি 100 মিটার রেসে দৌড়াচ্ছ। ইউ উইল ট্রাই টু ফিনিশ দ্য জব। দেন জবটা ফিনিশ করে দিয়ে তুমি তোমার ইমিডিয়েট বসকে বলবে, স্যার কি কাজ দেন? এই আধা ঘন্টা 1 ঘন্টা শেষ হয়ে যায়, আমাকে আরো কাজ দেন। সে তোমাকে কাজ দিবে। একটা পর্যায়ে তুমি কন্টিনিউয়াসলি লোড বাড়াইতেই থাকো। লোড বাড়ানোর পরে কি হবে, আইদার এই লোক তোমার কাছে সারেন্ডার করবে, অর ইনফরমেশন তার ইমিডিয়েট লোকের কাছে যাবে, অর তোমার কলিগরা জেনে যাবে যে হি ইজ এক্সেপশনাল কোয়ালিটি, ও কোনো ফাঁকি দেয় না।
তাহলে কি হবে, কোনো না কোনো ভাবে প্রাইভেট ফার্ম হলে যদি ধরে নিচ্ছি যে তোমার ইমিডিয়েট বস খুব খারাপ প্রকৃতির হয়, তাহলে ইউ গো টু দ্য সেকেন্ড বস, লেট হিম নো যে আমাকে যেই কাজের আধা ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, আমাকে বসকে বলেন আমাকে আরো কাজ দিতে। তাহলে কি হবে, তার ইমিডিয়েট বস কিন্তু তোমাকে মার্কিং করবে, সে একে বাদ দিয়ে তোমাকে সুপারভাইজার বানাবে। সেখান থেকে তুমি এরপর যত কাজই তোমাকে দিবে, ইউ উইল ট্রাই টু অ্যাকমপ্লিশ দ্য জব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড ইউজ দ্য টেকনোলজি। উইদাউট টেকনোলজি তোমরা কাজ করতে পারো না। কারণ আজকের জীবনে কেউ যদি মনে করো যে আমি গায়ে ঘেটে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে আমি ওভারকাম করতে, সিম্পলি ইম্পসিবল। আজকের যুগে তোমরা টেকনোলজি ছাড়া পারবো না। এটা কিন্তু আমি প্রেজেন্টেশন আছে, কিন্তু আবারও আগে বলে দিচ্ছি, ইফ ইউ আর নট ইউজিং দ্য টেকনোলজি রাইটলি, যেটা আমাদের ফোরামে তোমরা যারা রেজিস্ট্রেশন আছে, ফোরামে দেখবে লট অফ টেকনোলজি আছে, যেটা লাইভ দেখানো আছে। তোমরা যদি সেই টেকনোলজি ব্যবহার করো, বাংলাদেশে কোনো অর্গানাইজেশন তোমাদেরকে সেলিউট না করে পারবে না। আচ্ছা, এখন সোহেল কি হলো, সে আমাকে এবং অনেকেই সম্ভবত সে মেইল করেছে এবং তার টেস্টিমোনিয়ালটা কিন্তু অলরেডি ফোরামে দেওয়া আছে, আমি জানি না তোমরা, ও যে ফিলিংস, সেই ফিলিংসটাও কিন্তু সেখানে বলা আছে। সে যেদিন 1 লাখ টাকা বেতন পেল, সে তখন মেইল করলো, স্যার আমি এখন আবার 6 ফিগারে আমি বেতন ড্র করছি। এবং সে বারবারই একটা কথা বলতো যে ওই প্রোগ্রামে যদি পার্টিসিপেট না করতাম তাহলে আমি এটা পারতাম না। আচ্ছা, কিভাবে, এবং সে ওখানে 30 জন ইউনিভার্সিটি ছাত্রকে চাকরিও দিল। আমি যেটা আরো আগের কথা 30+। এবং মজার ব্যাপার হচ্ছে সোহেল কিন্তু এখন চাকরি করে না। ওয়াই, কেউ বলতে পারবে? হ্যাঁ, চাকরি দেয় না। সরি, চাকরি দেয় না। কারেক্ট। ওয়াই? বিকজ হি আন্ডারস্টুড হাউ টু বিকাম দ্য সাকসেসফুল, রাইট? সো ও দরকার হলে চাকরি করো। এবং সে অতি দ্রুত, কিন্তু আমি জানি না, তোমরা যদি কেউ তার সম্পর্কে জেনে থাকো তাহলে তোমরা জানবা যে সে অতি দ্রুত কি করেছে, টপ লেভেলে পৌঁছে গেছে। কারণ তার ম্যানেজমেন্ট বলতেছে ইয়েস হি ইজ দ্য রাইট গাই। অন্যদের কাজ দিলে গাই গুই পারি না, ওই এক্সকিউজ নেই, হাজার একশো বলো না অজুহাত, মানুষের 3টা হাত। কিন্তু সে কি করছে, সে উল্টোটা করছে, সে ফাইট করছে যে কত বেশি আমি কাজ অ্যাবজর্ব করতে পারি। কারণ টপ ম্যানেজমেন্ট অলওয়েজ গিভ ইউ দ্য সেলিউট, অলওয়েজ গিভ ইউ দ্য হাইয়েস্ট প্রিফারেন্স, যখন তারা দেখবে যে তুমি কত বেশি লোড নিতে পারছো। এবং সিম্পলি ইম্পসিবল যদি তুমি ওই যে লেজি থেকে তোমার বিশাল ক্রেডিবিলিটি নিয়ে তুমি মনে করো যে না আমি নাম্বার 1 হবো। তো যাই হোক, এবং দেখো ইটস ভেরি সারপ্রাইজিং যে কেন আমি বললাম হি ইজ বিকামিং এন্টারপ্রেনার, বিকজ ইউ নো বাংলাদেশ কম্পিউটার সমিতি and you may know that Bangladesh Software Association. I was the president of Bangladesh Computer Association. Suddenly, I think 1 year back, I was invited to one inauguration session of the credit card of the Bragg Bank, Basis এবং Bragg Bank jointly. তো সেখানে হঠাৎ করে আমি দেখলাম যে আমার পিছনের সিটে দেখি যে সোহেল বসা। এবং তুমি এনে কেন? স্যার আমি বিকাম এন্টারপ্রেনার, দেন আমি বিকাম মেম্বার অফ দ্য বেসিস। আই এম রিয়েলি প্রাউড। তো এনিওয়ে, আমি এই কথাটা বললাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। সো ডোন্ট গো ইলিগালি। ইফ ইউ থিঙ্ক ইউ গো ইলিগালি, ইউ উইল বি কট ইন এনি টাইম। সো মাই সাজেশন, হাম্বল সাজেশন শুড বি অল অফ ইউ, নেভার থিঙ্ক টু গো টু দি ইলিগালি, রাইট? বিকজ তোমরা অবশ্যই স্বীকার করো তোমাদের সৃষ্টি করতে আছে, তাই তো? যেই ধর্মেই বিশ্বাস করো, সৃষ্টি করতে কিন্তু কেউ অবিশ্বাস করে না, করে? কোন ধর্মেই কিন্তু অবিশ্বাস করে না। তাহলে সৃষ্টিকর্তা তার মানুষের, তার সৃষ্টির ভালো দিকটা অলওয়েজ দেখে, দেখি না? তাকে দেখবে। তুমি বলবো যে ভাগ্য বারবার আমাকে কি করে আশাহত করেছে, ভাগ্য আশাহত করে নাই, কারণ তুমি তোমাকে চিনতে পারো না। তো যেই জন্য হয়তো বলা হচ্ছে আউট অফ বক্স, একটু বেরোয় আসো, তুমি তোর প্যাটার্ন থেকে বেরোয় আসো। খেয়াল করে দেখো, আজকে আমরা তোমাদেরকে স্পন্সর করছি। ইউজুয়ালি এই ধরনের ট্রেনিং এ কিন্তু উল্টা বলা হয় যে 1000 টাকা নিবে বা 500 টাকা নিবে, লাভলা এবং উল্টা সম্ভবত ফ্রি খাওয়ানো হবে, রাইট? আচ্ছা, তার মানে কি? তার মানে বুঝতে হবে যে আমরা তোমাদের পিছনে ইনভেস্টমেন্ট করছি, তোমরা রিয়েলি যাতে শিখো, তোমরা রিয়েলি সাকসেসফুল হও। তো যাই হোক, এখন আমি যেটা বলতে যাচ্ছি যে আজকে যে ক্যারিয়ার ম্যানেজমেন্ট, কারণ মূল থিমটাই হচ্ছে ক্যারিয়ার। কারণ আমাদের আলটিমেটলি তোমরা কেন পড়াশোনা করছো, যেই প্রফেশনই পড়াশোনা করছো না কেন, তোমাদের প্রফেশনের মূল উদ্দেশ্য কি? টু বিকাম সাকসেসফুল। আলটিমেট গোল কিন্তু টু বিকাম সাকসেসফুল। রাদার তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইউ আর বিবিএ গ্রাজুয়েট, হোয়াটএভার, ইট ডাজন্ট ম্যাটার। দ্য আলটিমেট ম্যাটার ইজ তোমার ফ্যামিলি বা তোমার সারাউন্ডিং বা তুমি নিজে, তুমি কি দেখতে চাও টু বিকাম সাকসেসফুল। তো সেই সাকসেসফুল ওয়ান অফ দ্য মেজর অর কি পয়েন্ট হচ্ছে ক্যারিয়ার। কিন্তু দেখো, সেই ক্যারিয়ারে যদি আমি বলি
তোমাদের এখানে কিন্তু 90% এগুলো প্রপার উত্তর দিতে পারবো না। হোয়াট এক্স্যাক্টলি ইউর ক্যারিয়ার গোল? তো আমি মনে করি যে এটা হয়তো ডক্টর ইউসুফ ইসলাম আজকে তোমাদেরকে আমার প্রেজেন্টেশনে পড়ে লাঞ্চের পরে তোমাদেরকে মাইন্ড ম্যাপিং করাবে যে এক্স্যাক্টলি তোমরা জানতে হবে তোমাদের ক্যারিয়ারটা কি। ইফ ইউ নট এবল টু সেট আপ ইউর ক্যারিয়ার পাথ, এক্সাক্ট ক্যারিয়ার, তোমাকে ঠিক করতে হবে তোমার ক্যারিয়ার পাথটা কি, আদারওয়াইজ ইউ ক্যানট। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যখন তোমাদের একটা ক্যারিয়ার সেশনে কথা বলতে আসি, দেখো ইউজুয়ালি কিন্তু আমি ড্রেস নর্মাল পরা পছন্দ করি, কিন্তু তোমাদের সামনে আজকে আমি ইচ্ছে করি ড্রেস আপ করে আসলাম। কেন? বিকজ আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে তোমরা যখন কোথাও যাবা, যে স্যার এই কথাটা বলেছিল এবং সেদিন সত্যিই উনি এই ড্রেস আপটা করে, তোমরা যখন কোথাও যাবা ইউ হ্যাভ টু বি ওয়েল ড্রেস আপ। আর তুমি হয়তো বলতে পারো ওয়েল ড্রেস আপ দিয়ে কি হবে, আমার তো ভিতরে কি আছে সেটা দেখবে। সেটা দেখবে কখন? যখন বলা হয় চেনা ভ্রমণে পরিচয় লাগে, তাই না? অর্থাৎ তুমি যখন ওয়েল নোন হবা। এখন আমি যদি এই মুহূর্তে যদি লঙ্গি পরে আসলাম, কি তোমাদের অসুবিধা হতো? তোমার একটা হাসাহাসি করতে হবে, স্যার লঙ্গি পরে চলে আসলাম। বাট তোমরা কি আমার কি কেউ আমি লঙ্গি পরে আসলে কি আমাকে ইউসুফ স্যার সম্মান দেবে না? আমাকে তোমরা সম্মান দিবে না? হয়তো বলবো স্যার দিচ্ছে আছে সামথিং রং, বা উনি হয়তো কোনো কৌতুক করার জন্য পরে আসছে, বাট ইউ উইল নট টেক ইট সিরিয়াসলি, রাইট? কিন্তু তোমরা যখন লঙ্গি পরে আসবা তখন তো তোমার ঘাট ধরে বের করে দিবে না পালক। আমি আমার রাইট রং? যেমন এখন প্রশ্ন হলো, গত পরশু একটি ডুবাক তামাকতে একটি ছেলে কিভাবে গেস্ট যাওয়ার সময় রায়ান, আমি আজকে দেখলাম যে সে বহু জায়গায় তার পোস্টিং, রায়ান গিয়ে আছে। আচ্ছা, ভেরি গুড। তো ও যখন ওকে যখন ট্রেনে দেখা, আমি তো ভয় পেয়ে গেলাম যে ও মারাত্মক অ্যাক্সিডেন্ট করলো, কিন্তু পরে শুনলাম যে সেটা অভিনয় করার জন্যই সে আসলে এই ইয়েটা কি বলে যে এই মেকআপটা করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, দেখো তারপরে কেন এই মেকআপটা করবো? বিকজ ওই অভিনয়ের জন্য তার এই মেকআপটাই পারফেক্ট। তুমি একটা জায়গায় ইন্টারভিউতে যাবা, তুমি ওয়েল ড্রেস আপ করবা না? তুমি নিজেকে টেক কেয়ার করবো না? তোমার গায়ে কি বলে সুগন্ধ না দুর্গন্ধ তুমি কি চেক করবো না? তোমার চুলটা, হেয়ার স্টাইলটা, তোমার শেভিং, তোমার ড্রেস, তোমার চাল চলন, তোমার চলার ভঙ্গি, তুমি কিভাবে সালাম দিচ্ছ, তুমি কি ট্রেন আপ হবা না? হ্যাঁ, কেউ কেউ বলবে আসসালামু আলাইকুম স্যার, এটাও একটা স্টাইল। কেউ কেউ বলবে আসসালামু আলাইকুম স্যার, আবার কেউ কেউ বলবে গুড মর্নিং স্যার, আবার কেউ দুইটাই বলবে আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তার মানে কোন আর্ট তুমি ব্যবহার করছো? তোমার আর্টের উপরে কিন্তু ইন্টারভিউটা দেখবে, তার সাথে বসে আছে তোমাকে দেখার জন্য, তাই না? তাই কি? এখন মনে করো যে আমরা একটা কথা বলি, আমরা ডক্টর ইউসুফ ইসলাম উপস্থিত, দেখো আমরা কোন একদিন ইউনিভার্সিটি টিচারকে কিন্তু আমরা ফাইনাল রিক্রুটমেন্ট হওয়ার পরে ফাইনাল যে ট্রেনিং হচ্ছে ইন্ট্রোডাকশন, তাকে আমরা রিফিউজ করেছি। কেন জানো? দুইজনকে রিফিউজ করেছি। একজন হচ্ছে যখন স্যার প্রেজেন্টেশন দিচ্ছে তখন সে রুম থেকে বেরিয়ে যাচ্ছে, কাউকে বলেও যায়নি, ফিলও করেনি যে সে ইজ গোয়িং টু বি টিচার, সে ফিল করে নাই যে আমি বলে যেতে হবে। তার মনে হচ্ছে একটা কাজ আছে, চলে যাই, আমার তো চাকরি হয়ে গেছে। সেকেন্ড আরেকজন দেখা গেল যে তার মোবাইল বাঁচতেই আছে, তার খবরই নেই, এবং সবচেয়ে বড় কথা একবার বন্ধ করার পরে মেনে নিলাম মানুষের ভুল হতেই পারে। এখন আমি তোমাদের সামনে বক্তব্য দেওয়ার আগে আমাকে দুইটা মোবাইল দুই পকেটে, বাট আমি তো সাইলেন্টে রেখে বক্তব্য শুরু করলাম। এখন তোমরা খেয়াল করে দেখো আমার ফোনগুলো খ্যাটখ্যাট খ্যাটখ্যাট বাধা শুরু করে, তোমরা ভাবতে পারো যে চেয়ারম্যান স্যার ইজ নট স্মার্ট, সবাই রাইট রং, তোমরা কিন্তু আমার ইন্টারভিউ নিয়ে নিলে। Why you are not thinking the same way by for yourself? এখন প্রশ্ন হলো, ওই টিচার যখন দ্বিতীয়বার তার মোবাইলটা বাঁধলো, ডু ইউ থিঙ্ক হি ইজ আনফিট? প্রথমবার কিন্তু মানা যায়, কারণ ভুল করতেই পারে। দ্বিতীয়বার যদি আমার ফোনটা বাজে তাহলে বুঝতেই হবে প্রথমবারও সে কি বলা যায়, মানে প্রথমবারও তার শিক্ষা হয়নি, সো তার কখনই তার শিক্ষা হবে না। দেখো তোমাদের লাইফস্টাইল বা ফিউচার যেটা দিয়ে আমরা আসি, একটু ভালো করে মার্ক করে দেখবে তোমাদের স্টেপটা বোঝানো হয়েছে, তাই না? তোমাদের স্টেপটা প্রপার নিতে হবে। এখন একটু খেয়াল করে দেখো, আমি যদি একটু উল্টো ভাবে বলি যে প্রথম পিছনের পাটা সামনের পাটা দিকে লক্ষ্য করো, সামনের পাটা একটা বক্সের মতো, তাই না? যদি এটা একটা ম্যানহোল বা এটা একটা ব্লক হয়ে থাকে, তার মানে তোমাকে পাটা দেওয়ার আগে ইটস ইউর রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার যে আসলে এটা কি লুজ কিনা, ডাউন করে পড়ে যাবে কিনা, তাই না? কারণ এই যে কালকে 5-6 দিন আগে আজকেও মনে একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, যে একটা ছেলে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এটার জন্য দায়ী গাড়ি? আমি যদি বলি গাড়ি না, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। রাস্তা তো দেওয়া হচ্ছে গাড়ি চলার জন্য, তাহলে আমি যখন রাস্তা পার হবো ইটস মাই রেসপন্সিবিলিটি টু লুক আফটার দ্য কার। আরেকটা ছেলে তোমরা জানো যে কিছুদিন আগে সে রাস্তা পার হতে গিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে তার খবরই নেই, আর একটা গাড়ি তাকে দিয়ে সে মারা গেল। সে তার বিবিএ সম্ভবত তার ফাইনাল সব কমপ্লিট করবে। একটা ফ্যামিলির জন্য কত বড় কষ্টের হতে পারে বলো?
এবং ঠিক গতকাল রাত্রে দেখা গেল যে আমি জানি না তোমরা টেলিভিশনের খবর দেখেছো কিনা, এটিএন এবং অনেকগুলি নিউজে, যে একটা বাচ্চা ছেলে খেলতে গিয়ে ম্যানহোলের ভিতরে পড়ে গেছে, আমাকে বলতেই পারবে না, কারণ ওই ম্যানহোলের ঢাকনাটা খোলা ছিল। এখন বাচ্চাকে কেউ শিখানো হয়েছে? কেউ কি শিখানো? তাকে কেউ শিখিয়েছে যে তুমি যখন যাবা ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, যে তোমরাও কিন্তু জীবনে এই কাজটা করো। এনিওয়ে, সেই জন্য বলবো যে তোমার প্রিপেয়ার অ্যান্ড মেইনটেইন এ ক্যারিয়ার গাইড বুক। তোমাদের কিন্তু প্রত্যেকের একটা ক্যারিয়ার, একটা গাইড বুক থাকা উচিত, যে আসলে তুমি কি করতে চাচ্ছ, কিভাবে যাবা, তুমি কোন অবস্থানে যেতে চাচ্ছ। ঠিক একইভাবে তোমার চক আউট ইউর লাইফস্টাইল এন্ড ফিউচার। নেক্সটে যাও, যে তোমার এই যে লাইফস্টাইল এবং ফিউচারটা তুমি যাচ্ছ, তো সেখানে তোমাকে কিন্তু আসলে তোমার লাইফস্টাইলটা কি হবে। অনেকেই আছে, দেখো, যে একটা সিম্পলি কথা আমি যদি বলি, যে এখানে তোমরা সবাই তো চায়, তাই না? রাস্তায় যখন যাও একটা ভালো দামি গাড়ি দেখলে মনে হয় না এই গাড়িটার মালিক আমি কবে হবো? মনে হয়নি। যারা মনে হয় না তারা আবার মানুষ না, তারা ওই যে বলে যে কি বলা যায়, তারা হইলো সে নন্দলালের মতো, যে মশারি নিচেই থাকবো, মশারি হতে কামড় দিতে না পারে, কিন্তু আবার দুনিয়া বিজয় করতে চায়। কারণ তোমার ড্রিমটা থাকতে হবে, তাই না? যে আই শুড বিকাম এ ভেরি গুড প্রফেশনাল, সো দ্যাট আই শুড ওন such a luxurious car or such a good lifestyle, তাই না? এখন তুমি কি শুধু মাথায় প্ল্যান করলেই হবে? তুমি প্ল্যান করে যদি প্ল্যানটা বাস্তবায়ন করতে না দাও, তাহলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু গো টু দ্য ইলিগাল ওয়ে, যে ওভারকাম করার জন্য। কিভাবে হয়? আচ্ছা, হিরোইন বিক্রি করা নাকি হয় ঠিক মতো নিয়ে আসতে পারলে, তো তুমি তো সেটাই করো, তারপরে তোমার লাইফস্টাইল শেষ। কেউ বলবে তুমি তো আরামসে যদি বিক্রি করতে পারো ঠিক মতো, অ্যাটলিস্ট তুমি 10 লাখ থেকে 20 লাখ টাকা পেয়ে যাবো, তুমি কি সেই পথে যাবা? তোমার বাবা মাকে এখানে তোমাকে পাঠিয়েছে সেই পথের জন্য? নিশ্চয়ই না। তাহলে তোমার কি করতে হবে? ইউ হ্যাভ টু মেক ইউর প্ল্যান রাইট নাও। কেউ বলতে পারবা তোমাকে প্রথম প্ল্যান কি করতে হবে? তোমার এই যে স্টেপটা আমি দেখাইলাম, স্টেপটা ফার্স্ট কি নিতে হবে? তুমি যদি সত্যি একজন গাড়ির মালিক হতে চাও, আগে তোমাকে প্রথম ডেস্টিনেশনটা ঠিক করে তোমার স্টেপটা কিভাবে নিচ্ছে আমি একটু দেখাচ্ছি। এই যে সিঁড়িটাতে উঠানো হয়েছে, সেটাতে কেউ এখানে দেখো যাদের প্যান্ট একটু টাইট তারা কিন্তু উঠতে পারো না, সবাই রাইট? আবার দেখো যে পায়জামা পরে আসে লুজ, সে কিন্তু একটা উঠতে পারে। তার মানে কি? ইট ডিপেন্ড দ্য পিপলস ফিজিক্যাল ফিটনেস অলসো, সবাই রাইট? তাহলে হচ্ছে যে তোমার ফিজিক্যাল ফিটনেস তোমাকে দেখতে হবে, হাউ মাচ মেন্টালি ইউ আর রেডি। একইভাবে ইউর ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, ইউর প্রফেশনাল ক্যাপাবিলিটি। এখন আসো তুমি, যে যদি তুমি স্টেপ বাই স্টেপ অনেক আপার লেভেলে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এখন তুমি যদি রিক্সায় ওঠা তোমার পয়সা না থাকে, তাহলে তোমার ফার্স্ট টার্গেট কি করতে হবে? রিক্সায় ওঠা। যে আমি যদি রিক্সা ড্রাইভারকে 2 পয়সা বেশি দিয়ে, রিক্সা ড্রাইভার যদি আমাকে দেখলে সালাম দেয় এবং সে 10 টাকা চাইলে বলো বাবা তোমাকে 15 টাকা দেবো, তো তোমার কেটে রিক্সা তুমি ফ্রিডম নিয়ে উঠতে পারো, রাইট? কোন রিক্সা ড্রাইভার যদি 10 টাকা চাওয়ার পরে তুমি যদি উল্টা বলো যে 15 টাকা দিব, তোমার কি মনে হয় যে ওই রিক্সা ড্রাইভার তোমাকে লম্বা সেলিউট না দিয়ে তোমাকে দাঁড়িয়ে পারবে? যখনই সে 10 টাকা যাবে তুমি বলবো নো 8 টাকা দিব, তখনই সে বলবো মামা যা ওইদিকে যাবো, আমি যাবো না। তাহলে কি হচ্ছে? ইউ মাস্ট হ্যাভ টু মেক ইউর সেলফ কনফিডেন্ট যে আমি রিক্সা ওঠার মতো ক্যাপাবিলিটি আমার থাকতে হবে। যেদিন তুমি দেখবা যে রিক্সা ওঠার মতো অ্যাবিলিটি আমার হয়েছে, তারপরে কি করবা? যে এবার সিএনজি উঠতে চাই, কারণ রিক্সা ভালো লাগে না, এত স্লো গাড়িতে চলবো না। সিএনজি যদি একই হবে 100 টাকা চাবে, তুমি বলো আমার 150 টাকা দিব, চলো, হলো তোমার সিএনজি। এরপরে তোমার শখ আছে মাঝে মধ্যে গাড়ি অ্যাভেল করে, দেন একটু যখন তোমার পয়সা হবে তুমি রেন্টে কার নিয়ে যাও, মুভ করো, মাঝে মধ্যে একটু ফিল করো যে হ্যাঁ আমার অ্যাবিলিটি হয়েছে। তো ফিল করো না রেন্টে কার ড্রাইভার কেমন ব্যবহার করে, কি প্রবলেম হয়, আলাপ করো না। রেন্টে কার যখন তুমি অ্যাপিল করা সম্ভব হলো, তখন তুমি কি করতে পারো? তখন ইউ ক্যান প্ল্যান, আমার তো রেন্টে কার ড্রাইভার অ্যাটিটিউড হলো, দেন আমি এখন এটা দেখে একটা রিকন্ডিশন গাড়ি কিনি না, ছোটখাটো একটা গাড়ি কিনি না, কারণ আমি তো ইনস্টলমেন্ট দিতে পারবো এখন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের 99% লোকই চিন্তা করে কি যেটা আমি প্রথমেই গাড়ি চাই। কেন? এটা 90% যদি হয়, ওই যে বললাম ইউ হ্যাভ টু গো টু দ্য ইলিগাল ওয়ে। তোমাকে প্ল্যানিংটা করতে হবে স্টেপ বাই স্টেপ, তোমার ক্যারিয়ার ম্যাপটা করতে হবে স্টেপ বাই স্টেপ। তুমি কোনো অর্গানাইজেশনে জয়েন করবা, তুমি মনে করো যে আমি টপ বস হতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে ইউনিভার্সিটিতে যদি কেউ মনে করে যে আমি চেয়ারম্যান সাহেবের মতো সমপদে যেতে চাই, যেদিন আমার একজন লোক আমার লেভেলে আসতে পারবে, সেদিন এই বিশ্ববিদ্যালয় কি সারা পৃথিবীতে ব্রাঞ্চ থাকা উচিত? আমার রাইট? যদি আমার একজন লোক যদি আমার লেভেলে আসার মতো যোগ্যতা রাখে, তাহলে আমি মনে করি যে পৃথিবীর সমস্ত দেশে এই বিশ্ববিদ্যালয়ের ব্রাঞ্চ থাকা উচিত। আমার এটা রং। তাহলে
তাহলে তোমাদেরকে প্ল্যানিংটা ওইভাবেই করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি চেয়ারম্যান সাহেবের মতো হতে যাবো, তাহলে কিভাবে হবে? আমার মেরে ফেলে হবে? There is no other way. By professionally যদি grow up করতে, he or she must have to understand what is the way. সে প্রয়োজন হয় তাকে স্টাডি করতে হবে, what is the exactly way, how to grab the opportunity. এখন আরেকটি ব্যাপার হচ্ছে যে জব। আমি কেন কথাগুলো বললাম, তোমরা জব সবাই পাবো, কিন্তু তোমরা সবাই তো জবই চাও। আমি এই কারণে কথাটা বললাম। তোমরা কি কেউ কাজ চাও? বলো তো দেখি বুকে হাত দিয়ে, কেউ কাজ চাও? সবাই বলে চাকরি চাই। আজকের দিকে আমি চাই যে তোমরা এই অনুষ্ঠান থেকে যাওয়ার পরে বলে চাকরি চাই না, কাজ চাই। ওয়াই? তোমরা তোমাদের জীবনের 16টি বছর শুধু পড়াশোনায় পার করছো, তাই না? মিনিমাম। তার ভিতরে আরো সিস্টেম লস টস মিলে কারো 2-3 বছর বেশি হয়, যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আরো বেশি হচ্ছে। বাট ক্যান ইউ ইমাজিন যে তোমরা যখন ক্যারিয়ারে যাচ্ছ তখন তোমরা একটা দিনও ধৈর্য ধরতে চাও না। আমি আজকে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি কেউ বলো যে আমি জব চাই না, কাজ চাই, ইউ হ্যাভ টু প্রুভ মি। তোমাদেরকে বাংলাদেশে কোনো উদ্যোক্তা বা কোনো ইন্টারভিউ এমপ্লয়ার তোমার চাকরি দিবে না, আমি বিশ্বাস করি না। বাট হাউ? তোমরা গেট এ জব। If I'm getting opportunity to work in your organization, I try myself to prove my efficiency or contribution in your organization. And I don't mind. Stateful, I don't mind if you don't pay me any money if I'm not capable. I love to direct বলো না, আজকে থেকে ভাষা চেঞ্জ করো। তা 16 বছর তো শেষ করেছি পড়াশোনা করে, বাট ইউ ক্যান গিভ আস a 3 month time. I don't mind. আমাকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। I don't mind. I like to contribute in your organization. See that how much performance I can contribute towards your organization. তোমার কি মনে হয় যে কোনো অর্গানাইজেশনের এমপ্লয়ার তোমার এই কথার পর তোমাকে ইভালুয়েট না করতে পারবে? বা তোমার সেই কনফিডেন্স আছে কিনা? তোমার সেই কনফিডেন্সটা আছে কিনা? 16টা বছর তুমি পার করলা, বাট 3টা মাস 6টা মাস তোমরা টায়ার্ড হয়ে যাচ্ছ। এবং অনেকে আছে যে বলে যে ঢাকার বাইরে চাকরি পেয়েছে, যাবো না। আরে তুমি আমার ব্যাপারে বাংলাদেশের যেখানে পাসপোর্ট তোমার যদি না থাকে, পাসপোর্ট থাকলে তো পৃথিবী সবাই যেতে পারো, যদি পাসপোর্ট না থাকে বাংলাদেশের যেই জায়গায় তোমাকে জানা যাবে ইউ শুড গো। কেন বলে যে ঢাকায় না থাকলে বড় চাকরি হবে না? আরে বাবা তুমি যাও না 3 মাসে একটা চাকরি নিয়ে, তোমার সিভিতে একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড চলে, 3টা মাসে প্রুভ করো ওই অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশন তোমাকে ইভালুয়েট করো। 3 মাসে সেখানে শিখে তুমি এসে বলো না হেড অফিসকে যে আমি ঢাকায় বসে ওখানে ওই রিমোট অঞ্চলের সবকিছু কন্ট্রোল করার ক্যাপাবিলিটি অর্জন করেছি এই 3 মাসে। বাট হাউ? সি মাই সিস্টেম। দেখুন আমার সিস্টেম কিভাবে রান করবো। Because you are studying, if you study in Deputy International University, you know a lot of the technique which are going on in every day. If you go to the forum, কতজন ফোরামে তোমরা মেম্বার? হাত তোলবা। তো দেখো অনেকে মেম্বার না, তার মানে কি? তার মানে you are not getting in touch with the real technology. আমি মনে করি যে দেখো এখানে লট অফ পিপল আছে যে আজকে মানে কি বলা যায় যে ফোরামের কন্ট্রিবিউশনের কারণে তারা জব পাচ্ছে, বাট তোমরা জানো না। এবং আমি জানি না এখানে অনেক ছেলে আছে, অনেকেই আছে যারা ফোরামে কন্ট্রিবিউশনের কারণে তারা পার্ট টাইম লট অফ মানি আর্ন করছে। তোমরা জানো না? এই মানি ওই তথাকথিত ক্লিক বা 2 নম্বর হয়ে না, ভেরি প্রফিটেবল। দে আর কন্ট্রিবিউটিং টু দ্য ইউনিভার্সিটি and other our concerned body, and they are earning the money. বাট তোমরা কি করছো দেখো, ইউ আর ডিপ্রাইভিং ইউরসেলফ। তোমাদের বাবা তোমাদেরকে ব্লেম দিবে না কেন? আশা করি প্রেজেন্টেশন অ্যাপ্রোচ তোমরা বহুবার শুনেছ যে একটা মানুষের, একটা ব্যক্তি প্রেজেন্টেশন এবং অ্যাপ্রোচের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করে। তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। আবারও বলছি যে তুমি কি তাকে ওই যে আমি অনেক সময় বলি তোমার হ্যান্ডশেক যখন দিচ্ছ, দেখো ইন্টারভিউ বোর্ডে অনেকে কিন্তু হাতটা বাড়িয়ে দেয়, হাই জেন্টলম্যান। এটাও কিন্তু একটা স্ট্রংনেস। তোমার হ্যান্ডশেকের উপর ভিত্তি করে ইন্টারভিউ বুঝবে ইয়েস দিস গাই ইজ কনফিডেন্ট। কেন? তোমরা অনেকেই জানো কেউ হাতটা বাড়িয়ে দিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে, ভাবটা এমন যায় রে মারি আমার হাতটা মনে মেরিয়ে করবে না। তো তার মানে কি বলছে? হিজ পার্সোনালিটিহীন। এই লোকটার কোনো পার্সোনালিটি নেই, বিকজ সে তাকে বিসর্জন দিচ্ছে হাতটা দিয়ে, সেটা চাপ দেওয়া ভয় পাচ্ছে। আবার বলা হয় যে কেউ তার হাতটা যদি ভিজা থাকে সে খেয়ালও নাই। লট অফ পিপল দেখবো হাত ঘামায়, আর ঘামায় কি পারে? এটা তো তার ফিজিক্যাল প্রবলেম, এটা তো তার কি বলে ক্রিয়েটিং প্রবলেম না, তাই না? এটা যে বলা হয় যে জেনেটিক্যাল প্রবলেম, তো এটার জন্য সে দায়ী না। কিন্তু তার তো উচিত হবে যে হ্যান্ডকারশিপ ব্যবহার করা, মানে হ্যাভ টু বি কেয়ারফুল বিফোর গোয়িং টু হ্যান্ডশেক। সে করে না।
তো তাহলে যে ইন্টারভিউ বোর্ডে যে হ্যান্ডশেকটা করে যখন দেখবে ঘামটা, এখন তুমি তো বলবো বাইরে এসে যে এত সুন্দর ইন্টারভিউ করে দিলাম, এরপরে সিলেক্ট করলো, আমার মামুর জন্য এই জন্য হয় না। ইটস ভেরি রং। বাংলাদেশে যারা প্রাইভেট ফার্ম তাদের 90% কোনো মামুর জন্য চাকরি হয় না। এবং অনেস্টলি বলি যে আমাদের কাছে যখন কেউ রিকোয়েস্ট করে তখন আমরা বিরক্ত হই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা বিরক্ত হই। কেন বিরক্ত হই জানো? বিকজ তার কোয়ালিটি নেই। এটা কিন্তু আমি আমার জায়গায় এসে বলছি যে আমাকে যখন কেউ বিরক্ত করে, ইভেন দেখো আমি বলবো যে যেহেতু আমার বাবা মা জীবিত, আমার বাবা মাকে গিয়েও কিন্তু বিরক্ত করে অনেকে। কালকে রাত্রেবেলা হয়তো আমার মা ফোন করে বলো, বাবা একটু কথা বলো তো কি হচ্ছে, কিন্তু আমার কিন্তু আলটিমেটলি বিরক্ত হচ্ছে। কেন? বিকজ দিস গাই ইজ নট কোয়ালিফাইড হলে সে ওখানে যাবে কেন? সে তো জানে আমাদের সিস্টেমটা জানে, সে প্রেজেন্ট করতে পারে দিস ইজ মাই সেলফ, I have XYZ, I have this sort of ability to contribute to the university. There is a forum, এই যে বললাম যারা ফোরাম মেম্বার, তোমাদের পোস্ট দেখলে তো বোঝা যায় ইজ রিয়েলি কোয়ালিটি পিপল। আমি নাম মেনশন করতে চাই না, লট অফ পিপল কিন্তু ফোরাম থেকে কিন্তু পোস্ট থেকে আমরা পিক করতেছি যে দিস গাই ইজ রিয়েলি রাইট গাই। তদবিরটা কে করে? দুর্বল লোক করে, পার্সোনালি লোক করে। আমি রাইট? আর তোমরা বলো কি মামার জন্য নাই, এই জন্য মামার জন্য নাই, সেটা সরকারি চাকরি, রাইট, সেটা আমি স্বীকার করি। সরকারি চাকরি যদি তুমি যাও, ইউ নিড দ্য পলিটিক্যাল আইডেন্টিটি, ইউ নিড দ্য পলিটিক্যাল ব্লেসিং, ইউ নিড দ্য তোমার মামুর ব্লেসিং। বাট ইন দ্য প্রাইভেট সেক্টর সেম থিং বলে। প্রাইভেট অলওয়েজ ডিমান্ডস দ্য কোয়ালিটি, অলওয়েজ ডিমান্ড দ্য কোয়ালিটি। এবং আমি বলবো যে কোন তদবিরের কারণে যদি কেউ প্রাইভেট সেক্টরে তার জব হয় এবং সে যদি কোয়ালিটি মেনটেন না করে, হি অর শি ইজ গোয়িং টু বি ডিপ্রাইভড ভেরি সুন। সে কখনোই কিন্তু রাইট পিপল হিসেবে ফুটে আসতে পারে না, সিম্পলি ইম্পসিবল। যদি আসে ওই প্রাইভেট সেক্টর সাস্টেইন করবে না। আমার রাইট না? সেই প্রাইভেট সেক্টর সাস্টেইন করবে না। তোমাদের প্রেজেন্টেশন কিভাবে সুন্দর করা যায়, কিভাবে হ্যান্ডশেক করলে, কারণ আমি একটা কথা বারবার বলবো যে দেখো, হ্যান্ডশেক করার সময় তোমার কোন জায়গায় যদি একটা বস তোমাকে হ্যান্ডশেক করে সে হাতটা বাড়িয়ে দেয় তোমাকে, তো তুমি কি করবে? তুমি কিন্তু তার হাতের উপর হাতটা রেখে বলতে হবে থ্যাংক ইউ স্যার, আমার রাইট? তাহলে সে বলছে ইয়েস, রেসপন্স করছে। অথচ তুমি কিন্তু জানো না। দিস ইজ কল্ড পার্সোনালিটি। তোমাকে সে কিন্তু অনেকে আছে যেটা আবেগেই সে ধরছে, সে নিজেও জানে না। এটা ওয়ান কাইন্ড অফ ওয়ার্ড করতে, তার টেকনিকও হইতে পারে, অনেকে আবেগেই ধরে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কনভারসেশন এবং এই যে অ্যাপ্রোচটা, এখানে কিন্তু বোঝা যাচ্ছে তুমি কি শিখতেছো। বাট তোমরা আজকে দেখো সারা দিন রাত, কালকে পরীক্ষা, দোস্ত ঘুম আসে না, টেনশনে আছে, কিন্তু কই কেউ কি একবার বলছো ফ্রেন্ড কাম লেটস সি হাউ টু বিকাম দ্য স্মার্ট, ওয়াই ইউ আর নট স্মার্ট? তোমরা মনে করো যে কলারটা উঠাইতে পারলে, সিগারেটটা জোরে টান দিতে পারলে একটা স্মার্ট, আর কিছুক্ষণ পোলাপাইন নিয়ে গ্রুপিং করতে পারলে স্মার্ট আছে। নো, কেন? ইফ ইউ লাইক টু রিয়েলি বিকাম দ্য স্মার্ট, ইউ হ্যাভ টু লার্ন দ্য প্রপার ওয়ে। কয়জন আছে তোমরা বন্ধু বান্ধবরা বসে বলছো তো লেটস গিভ এ আড্ডা, স্মার্টনেস আড্ডা দিছো কেউ? বলো নো। কেন দেও? হোয়াট ইজ প্রবলেম? তোমরা দাও না। তো যাই হোক, আমি আশা করি যে তোমরা প্রেজেন্টেশন অ্যাপ্রোচ তোমাদের ভালো হবে। আমি ডিটেলসে খুব বেশি যাচ্ছি না, তারপরে দেখো অনেক কথা চলে আসে। নেক্সট হচ্ছে ট্রাফিক জ্যাম। এটা কি একটা আমাদের আরেকটা মরণ ব্যাধি, ইউ ক্যানট অ্যাভয়েড ইট, আমি রাইট? এবং তোমরা জানো কিনা জানি না যে ট্রাফিক জ্যাম নিয়ে একসময় থাইল্যান্ডে কিন্তু মোবাইল টয়লেট ছিল। থাইল্যান্ডে এয়ারপোর্টে নামার পরে বলা হয়তো তুমি কি ব্যাংককে যাবা, হ্যাঁ, ইউ মাস্ট হ্যাভ টু বাই এ মোবাইল টয়লেট। সো এভরিবডি ইজ হ্যাবিচুয়েট। কারণ কতক্ষণ তুমি থাকবা জানে না, তো তোমার কি করবা? মোবাইল টয়লেট ব্যবহার করতে সময় ইজ এ কমন প্র্যাকটিস। বাট দেখো আজকে সেই থাইল্যান্ড কিন্তু ওভারকাম করেছে ডিউ টু কজ অফ লিডারশিপ। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন ট্রাফিক জ্যামের কথা বললাম? তো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে যে তুমি যদি ট্রাফিক জ্যামকে মেনটেন করতে না পারো তাহলে তোমরা সাকসেসফুল হবে না, আজকের প্রেক্ষাপটে হবে না। এখন আমি ট্রাফিক জ্যাম সবচেয়ে বেশি এনজয় করি। ক্যান ইউ সে এনিওয়ান যে ভাই? হ্যাঁ, সরি বুঝি নাই। আমি সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে আমি ট্রাফিক জ্যাম এনজয় করি, কেউ বলতে পারবা কেন? বলো। আপনি ওই সময় হয়তো বা গাড়িতে বসে আপনার টেকনোলজি ইউজ করে আপনার কাজটা কমপ্লিট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। 064, হ্যাঁ, থিঙ্কিং করে তখন। না, আই থিঙ্ক হি ইজ রাইট। 064, ইয়েস। আমি ট্রাফিক জ্যামে কি করি শুনো। প্রথম হলো যে আমার যত পেন্ডিং জব আছে, যে লম্বা মেইল পড়তে হবে, এগুলি সব আমি আনরিড করে রেখে দিই। যখন গাড়িতে উঠে আমি শুরু করি যে আমার লম্বা মেইলগুলো যেগুলো পড়তে হবে আমাকে
বুঝতে হবে কনসেন্ট্রেশনটা কম হলেও চলবে। একইভাবে বসো, একইভাবে আমি যখন দেখি যে আমাকে কেউ কল করছে, যেমন এই যে এখন অনেক কল আসতেছে, আমি কোনো কল অ্যাটেন্ড করছি না, কিন্তু আমি গাড়িতে উঠে ধরেন ট্রাফিক জ্যামে যাবো, আমি একে একে সবাইকে কলগুলো ব্যাক করি। আপনি আমাকে কল করেছিলেন, সরি বলুন তো। এরপরে হচ্ছে আমার যদি কারোর সাথে কথা বলার প্রয়োজন হয়, লম্বা কথা বলার প্রয়োজন হয়, সেটাও আমি গাড়ি থেকে করি, ট্রাফিক জ্যামে করি। সো আমি দেখেছি যে আমার জন্য ট্রাফিক জ্যাম ভেরি ফ্রুটফুল, বিকজ দেয়ার ইজ নো ওয়ে। আমাকে আমার টাইমকে ম্যানেজ করতে হবে। সো ইটস ইউর রেসপন্সিবিলিটি টু হাউ টু ইউটিলাইজ ইউর ট্রাফিক জ্যাম। এখন তোমরা হয়তো অনেকে বলবো, স্যার আপনি তো গাড়িতে এসির ভিতরে আরামে থাকেন, এই জন্য আপনি টের পান না। আমরা তো সব বাসে ঝুলে যাই, আমরা বুঝি। ফাইন, কোনো না কোনো একটা ওয়ে তোমাকে বের করতে হবে, কারণ তুমি বাসের জন্য দাঁড়িয়ে থাকছো। লেটস সি, তুমি ইউজ করো, আইদার তুমি হেডফোন ইউজ করো, আইদার তুমি কোনো ডকুমেন্ট দেখো, একটু কেয়ারফুলি সাইডে থাকো যাতে কেউ তোমাকে ধাক্কা না দেয়। তুমি বাসে উঠতেছো, আচ্ছা ঠিক আছে 90% সময় তো দাঁড়িয়ে থাকো না, যেই সময়টায় দাঁড়িয়ে থাকতেছো সেই সময়টায় হয়তো তোমার একটু প্রবলেম হবে, কিন্তু বাট রেস্ট অফ দ্য টাইম তো তুমি করতে পারো। দাঁড়িয়ে যখন থাকো সেই সময়টা তুমি এটা থিঙ্ক করো যে আজকের এই ক্যারিয়ার ম্যাপ সম্পর্কে স্যার কি বলবো, একটু স্টাডি করো, ওখানেও তোমাকে কেউ ডিস্টার্ব করবো না। অর্থাৎ তোমাকে তোমার টাইমিংটা, তোমার টাইম জোনটাকে সেগমেন্টাইজ করতে হবে প্রপারলি। যদি প্রপারলি সেগমেন্টাইজ না করো তাহলে তুমি কিন্তু আউটপুট পাবা না। তোমরা একটা হিউম্যান বিইং, খেয়াল করে দেখো, যেই যে আজকে বললাম তুমি একটা মানুষ, তোমরা সবাই, তাই না? তোমরা তোমাদের নিজেদেরকে ইভালুয়েট করো, তোমরা কি পাও। একদিন তো তোমরা পৃথিবী থেকে চলে যাবো, যাবো না? খেয়াল করে দেখো, তোমরা চলে যাবে, মানুষদের স্মরণ করবে, কেন করবে? কি করেছো পৃথিবীর জন্য? এমন কন্ট্রিবিউশন আছে যে পৃথিবী তোমাকে স্মরণ করবে, তোমার জন্য হাত তুলে দোয়া করবে? তাহলে তোমার কি সেই প্ল্যান থাকা উচিত না যে আমি তো একদিন চলে যাবো, বাট আমার কর্ম, আমার কন্ট্রিবিউশন, আমার কমিটমেন্ট যাতে সাস্টেইন করে ইন দ্য লং রান, যাতে লোকজন আমাকে ভাবে, বলে। তো সেই জন্য বলছি ইউ হ্যাভ টু মেক ইউর প্ল্যান ইন দ্য প্রপারলি। কারণ প্রবলেম থাকবে, যেটা আমার পরে আরেকটা কথা আছে, প্রবলেম থাকবেই, বাট ইট ইজ ইউ হু শুড আইডেন্টিফাই হাউ টু ওভারকাম। আচ্ছা, তারপর দেখো আমি একটা কথা বলছি যে স্লিপলিনেস, ঘুম তোমাদের আসবেই। আমরা কিন্তু একটা বিরাট সময় নষ্ট করি ঘুমে। এবং মজার ব্যাপার হলো, আজকে এই কথাটা আমি কেন আনছি, নিয়ে আসলাম, সেটার একটা অদ্ভুত রহস্য আছে। কারণ আমি ব্যবসাকে প্রফেশন হিসেবে বেছে নিব, এটা আমি ডিটারমাইন করলাম যখন আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট আমি এইম করলাম। এর আগে আবসা আমার ধারণা ছিল যে আমি হয়তো একজন ব্যবসায়ী হব, বাট আই এম নট ডিটারমাইন্ড। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে আমি কিন্তু ডিটারমাইন করলাম যে আই উইল বিকাম এ বিজনেসম্যান। দ্য রিজন ওয়াই, ওয়ান অফ দ্য রিজন ছিল যে আমার ঘুম খুব বেশি ছিল। এখন আমার ঘুম খুব বেশি থাকার কারণে আমার একটা ধারণা জন্মেছিল যে আমি যদি চাকরি করি আমার চাকরি থাকবে না। কিন্তু সেই আমি আজকে দেখা যাচ্ছে 4-5 ঘন্টা বেশি ঘুমাতে পারি। কারণ বিকজ যদি আমি যদি বেশি ঘুমাই তাহলে আমার পক্ষে প্রতিষ্ঠান রান করা সম্ভব না। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, আমি যদি আজকে আমার ঘুমকে কন্ট্রোল করতে না পারতাম তাহলে আমি সাকসেসফুল হব না। এখন একইভাবে যেটা বলা যায় যে ওই ডেল কার্নেগির একটা কথা, যে ঘুম না ঘুমানোর কারণে কোন লোক কিন্তু মারা যায়, পৃথিবীতে মারা গেছে না ঘুমানোর কারণে। একটু টেকনিক্যাল প্রবলেম হয়, বাট সিরিয়াস কোনো প্রবলেম হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ঘুমটা আসছে না, এটাও তোমার ক্যারিয়ারের একটা দিক নির্দেশনা। যে কেন তোমার তো ঘুম আসবে না, কারণ দ্যাট ইজ টু ওয়ে। ওয়ান, যারা সৃষ্টিকর্তার প্রতি প্রচন্ড কৃতজ্ঞতা, তারা সৃষ্টিকর্তার প্রশংসার নাম জপতে পারো, কিন্তু কতক্ষণ জপবা? অল্টারনেট একটা সময়, হোয়াট ইউ ক্যান ডু ইট, অল্টারনেট সময়টা কিন্তু তোমরা ইউ হ্যাভ টু প্ল্যানিং, যে আমার ক্যারিয়ার আমি কিভাবে আরো প্ল্যান করতে পারি। যেটা আমি মনে করি যে একটু পরে হয়তো ইউসুফ স্যারের মাইন্ড ম্যাপিং ধরতে, ওখান থেকে তোমরা প্ল্যানিং করবা যে কেন আমি সাকসেসফুল হচ্ছি না, কোথায় আমার দোষটা। কালকে একটা জায়গায় তুমি কোন একটা প্রবলেম বা কোন একটা চ্যালেঞ্জ দিয়ে তুমি ফ্রন্টে যাচ্ছ, সেটা জন্য তোমাকে চিন্তা করতে হয়, স্টাডি করতে হয়। ঘুম যখন তোমার আসছে না, সেটাও কিন্তু তোমার জন্য আশীর্বাদ। এটাও আরো তোমরা জানো কিনা, পৃথিবীতে লট অফ ইনোভেশন হয়েছে যে এই যারা ঘুমোতে পারে না তারা উঠে উঠে এই কাজগুলো করেছে। এবং আমি ব্যক্তিগতভাবে বলি আরেকটা কথা, যে যখন আমার ঘুম আসে না তখন কিন্তু আমি পাশে মোবাইল রাখি। কেন? কারণ একটু পর পর একটা আইডিয়া আসে, তখন আইডিয়াগুলো আমি সেখানে আমি ইনপুট দিই, একসময় আস্তে আস্তে ঘুম চলে আসে। তো সেই জন্য বলবো যে তোমাদেরকে প্রত্যেকটা নেগেটিভ থিং থেকেও, কথাটা কেন বলবো, প্রত্যেকটা নেগেটিভ থিং থেকেও তোমাদের কিন্তু পজিটিভ জিনিস নিয়ে আসতে হবে, তাই না?
যে ঘুম আসছে না, শরীর অসুস্থ, জ্বর আসছে, প্রত্যেকটা থেকে তোমাদের টাইম সেগমেন্টেশন করতে হবে, প্রত্যেকটা সময়কে তোমাদের কাজে লাগাতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আজকের যুগে তোমরা মোবাইল ছাড়া কি কল্পনা করা যায়? বলো। তোমরা মোবাইলটা ক্রয় করার সময় তোমরা চেষ্টা করতেছো দুইটা। এক গ্রুপ চেষ্টা করতেছো টেকনোলজিকে প্রাধান্য দিতে, যাদের পয়সা আছে, আর যাদের পয়সা নেই তারা চেষ্টা করতেছে কোন রকমের একটা হ্যালো বলতে পারলেই হল, আর SMS-টা থাকবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে তোমরা যদি একটু কষ্ট স্বীকার করে তোমাদের মোবাইলটা, তোমরা এখন জানো যে ভেরি ইজি অ্যাভেলেবল, যে অ্যান্ড্রয়েড বা যেটাকে বলা হয় যে ওপেন সোর্সে যে মোবাইলগুলো, তোমরা অবশ্যই প্রত্যেকের হয়তো যার যে মোবাইলটা আছে এটা ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে নেক্সট মোবাইলটা কখনই তোমরা ইন্টারনেট এনাবল ছাড়া নিতে পারো। খুব অল্প পয়সায় পাওয়া যায়, এখন 2000 টাকা কিন্তু পাওয়া যায়, 1500 টাকা ইন্টারনেট মোবাইল ফোন পাওয়া যায়, 1200 টাকা পাওয়া যায়। বাট তুমি একটু কষ্ট করে খুঁজে দেখো যেই ফোনটা ইন্টারনেট এনাবল সেই ফোনটা তুমি নাও। কেন নিবে? ওই ফোনটাতে কিন্তু ইন্টারনেট এনাবল যেই ফোনটা, সেই ফোনটাতে তুমি কি করতে পারছো, তোমার যে ডেটা, তোমার যে মোবাইলের যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো তুমি 99% লোকই বলে ভাই আমার মোবাইল চেঞ্জ করে ফেলছে, আপনার নাম্বারটা বলে ফেলছে। আবার বলেন তো ভাই, আমি আমার জীবনে প্রথম মোবাইল ব্যবহার করছি 95 সিরিজের, যে লম্বা কাঁধে নিয়ে হাঁটতে হইত। সেই দিন থেকে অদ্যাবধি যত লোকের ডাটা, একটি ডাটা আমার হারা যায়। আমার মোবাইলের সম্ভবত এখন 67,000 কন্ট্যাক্ট নাম্বার, এবং নট অনলি দেন আমার সমস্ত মোবাইল, এবং এই ডাটাটা কিন্তু আবার আমার গুগলে দেওয়া আছে, বিকজ আমার মোবাইল হারিয়ে যেতে পারে, আমার মোবাইল প্রবলেম করতে পারে, তখন আমি কি করবো? হোয়াট শুড আই ডু? সেই জন্য টোটাল ডাটাগুলো আমার সিনক্রোনাইজ করা আছে গুগল কন্ট্যাক্টে, তোমাদের জন্য থাকতে পারে। একইভাবে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটি ম্যাটার তোমরা মোবাইলকে ইন্টারনেট বেস ধরে ধরো। এখন আমি ধরে নিচ্ছি যে ইন্টারনেট ব্যবহার করার জন্য পয়সা লাগবে। তোমরা জানো 100 টাকার প্যাকেজ, তোমরা বেশি ব্যবহার করো না, 100 টাকার প্যাকেজ ব্যবহার করো। 100 টাকার প্যাকেজ ইজ এনাফ ফর ইউ টু চেক মেইল এবং কন্ট্যাক্ট গুলোকে সিনক্রোনাইজ করে, দ্যাট ইজ এনাফ। আর যদি তাও না থাকে, যদি কেউ বলে যে স্যার আমার তো এই 100 টাকার মধ্যে ক্যাপাবিলিটি নাই, তাহলে ইউ গো টু দ্য গুগল, ফ্রি গুগল। তোমরা তো ল্যাবে আসতেছো, সেখানে তুমি তোমার মোবাইলে আগে ঠিক আছে ঠক 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 করে মোবাইল থেকে বের করো না, করে মোবাইলগুলো ওখানে এন্ট্রি দিয়ে দাও, হাতেই এন্ট্রি দাও। তারপরে তোমরা, আমি জানি না কেউ ফোরামে দেখছো যে কিভাবে গুগলে নেস্টিং করে, কেউ বলতে পারবা? লেবেলিং এবং নেস্টিং। ভেরি গুড। দেখো দেখো তোমার নাম্বার কত? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো ও কিন্তু তোমাদের থেকে আগে আছে, রাইট? তোমরা পিছিয়ে আছো, অথচ সেও তো তোমাদের সাথেই পড়ে। অথচ দেখো তোমরা যদি ফোরামে যাও, এটা কিভাবে করে নেস্টিং, কিভাবে গুগলে রাখে, আমি যদি বলি, আমার যদি দেখাইতে পারতাম এখানে তোমাদেরকে, তাহলে হয়তো বুঝতে পারতাম যে আমার লেভেলিং করা আছে ফিউ থাউজেন্ড, নেস্টিং করা আছে ফিউ থাউজেন্ড, তার আন্ডারে। সে মনে করে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির ভিতরে মনে করে যদি আমি একটা সাইডে যাই, এইচআর এর আন্ডারে আমার আছে অ্যাডমিন, ফ্যাকাল্টি, আইটি, সাপোর্টিং স্টাফ, সিনিয়র ম্যানেজমেন্ট, তার আন্ডারে প্রত্যেকটা লোকের নাম আছে ওখানে, যে যখন আমার সাথে যোগাযোগ করে সেগুলো সব সেখানে রেখে দিচ্ছি। তার মানে কি? কারণ দিস ইজ কল্ড টেকনোলজি। তুমি পড়াশোনা করছো, গ্রেড পাচ্ছ, বাট ইউ ডো নট নো হাউ টু ইউটিলাইজ দ্য টেকনোলজি, ইউ ডো নট নো হাউ টু গ্র্যাব দ্য ডাটা। তুমি কি শিখলা? তাহলে কি তুমি কি সাকসেসফুল হবা? তুমি যদি কালকে একটা অর্গানাইজেশনে গিয়ে, ওই যে বললাম 3 মাস তুমি কাজের সুযোগ পেলা, তো 3 মাসে তুমি যদি তোমার বসদেরকে ডেকে বলো, স্যার আপনারা কিভাবে কাজ করছেন, আমি তো একটু কনফিউজ, কেন 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 স্যার, এই দেখেন তো সব কাজ আমি সিস্টেমেটিক করে রাখছি, বুঝছি। তোমার কি মনে হয় বস আইটি লোকটা ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলবে যে ইউ কাম হিয়ার? তোমরা কি এই জায়গায় তোমরা কনসেন্ট্রেট করবো না? বলো কি? তোমরা তো আড্ডার সময় তো আমি দেখি মাশাআল্লাহ ফালতু যত রকমের মানে নেটওয়ার্কিং আছে, তোমরা তো জুড়ি নাই তোমার। কেউ একটা কোথাও ডাকলে দেখে ধাম ধুম করে চলে যাচ্ছে। কোন একটা নাটক মঞ্চস্থ হবে, গান হবে, সেদিন থেকে অডিয়েন্স ভর্তি থাকে, সেই তো অডিয়েন্সকে নাড়ানো যায় না। কেন বলো? তো সেই কারণে বলছি যে তোমরা অবশ্যই টেকনোলজির দিকটা তোমরা দেখবা। কারণ এই যে বললাম যে লেভেলিং নেস্টিং তোমরা যদি না জানো, আজকের যুগের ছেলে হয়ে এটা লজ্জাজনক। কারণ এই যে এখানে দেখো প্রেজেন্টেশনটা, এখানে আমাকে কি বলা যায় যে কপি করে প্রিন্ট করে আমাকে আনসারই দিল, বাট দেখো আই টুক দ্য প্রিকশন
ইন এনি কেসে আমি যদি এসে দেখি আনসার বলে সরি স্যার, আমি তো কারণ আমি যখন ফোন করছি বলছে স্যার প্রিন্ট হয়নি, বলছে স্যার রেজিস্ট্রেশন চলছে, প্রিন্টটা করতে পারি তো করে ফেলবো। বাট আই টুক মাই প্রিকশন। কি প্রিকশন আমি নিলাম বলো? আমি কিন্তু আমার মোবাইলে আমি ডাটাটা নিয়ে আমি কিন্তু রেখে দিলাম। ইন এনি কেসে যদি আনসারি বলে সরি স্যার ভুলে গেছে, আমি কি সেখানে হাফ করে তাকে থাকবো? ইটস মাই রেসপন্সিবিলিটি টু টেক প্রিকশন, রাইট? কারণ বিকজ তখন তোমরা বলবা চেয়ারম্যান স্যার কি বলতে আসলো, কোনো আগা কথা বুঝলাম না। বিকজ তখন কি আমি বলতাম দেখো আমার কোনো দোষ নেই, আমি মিস্টার আনসারিকে বলেছিলাম তুমি ও ভুল করেছে, এটা কি হবে? সো ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি হাউ টু পারফর্ম ইউর জব। এবং শুধু এক জায়গায় না, আমি আমার দুইটা মোবাইলে আমি আনরিড করে রেখেছি, কারণ আমার খুঁজতে আমার দেরি হতে পারে, কারণ মেলটা পাঠিয়েছে আজকে 6 থেকে 7 দিন আগে। তো সেই জন্য বলবো যে তোমাকে অফকোর্স ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ইউটিলাইজ ইউর মোবাইল উইথ এ প্রপার ডায়েরি। এবং এটা সিম্পলি আমি মনে করি তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে তোমরা টিউশন ফি দাও, দরকার হলে বাবা মার কাছ থেকে টিউশন ফি 50 টাকা করে বেশিও নয়, 100 টাকা বেশিও নয়, বিকজ ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট ইউর মোবাইল, দ্যাট ইজ ইউর লাইফ। কারণ কি তোমার ডেটা, বারবার বলছি তোমার ডেটা যদি ঠিক না থাকে তুমি কিন্তু পারো। আজকে একটা তোমরা একটা কথা খেয়াল করে দেখো, তুমি দুনিয়ার যত লোকের সাথে মিশছো সমস্ত লোকের কন্ট্যাক্ট নাম্বার তোমার কাছে আছে, তোমার সমস্ত সিনিয়র ভাইদের কন্ট্যাক্ট নাম্বার তোমার কাছে আছে। একদিন হয়তো রায়ার্স দেখা গেলে কোন একটা অর্গানাইজেশন ইন্টারভিউ দিতে গেল বা একটা কাজ এসে গেল, সেটা ছোট্ট SMS করে বলে হ্যালো সোহেল ভাই, আই এম জাস্ট নাও ইন ইউর অর্গানাইজেশন ফর এ জব। কি হলো? রেডিকল চেঞ্জ হয়ে গেল, সে চলে আসলো তোমার সামনে, এসে তোমাকে হ্যান্ডশেক করলো, সিনারিটা চেঞ্জ হয়ে গেল। এখন তোমার তো এই থাকতে হবে তোমার কাছে। তুমি যখন কোন অর্গানাইজেশনকে তোমার বসকে যখন, কারণ এই দেশে 99% বসই কিন্তু এখনো জানে না, যেই বসরা জানে তারা কিন্তু অনেক সুপার পাওয়ার হিসেবে উঠে আসছে। তাহলে তোমরা কেন শিখবা না? কেন তোমরা তার প্রতি সময় দিবা না? কেন তোমরা গুগল অ্যাপস আর কি মোবাইল অ্যাপস এর মধ্যে যাবা না, মোবাইল অ্যাপ্লিকেশন দেখবা না? বিকজ ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু মেক ইউরসেলফ ভেরি পারফেক্ট। এবং তোমরা দেখবা যাদের ছোট ভাই বোন আছে, তোমরা একটা নতুন মোবাইল কিনে, যেমন আমি আমার কথাই বলি যে অনেক নতুন মোবাইল যখন আমি নেই, ভেরি লেটেস্ট টেকনোলজি, sometimes it's very problem for me also to go through the all কি বলা যায় অ্যাপ্লিকেশন। তখন আমি কিন্তু আমার ছেলেকে দিই, বলে বাবা এটা দেখো তো, ও দেখে ঠাট করে সব বের করে বলে যে এটা ওয়াই? বিকজ ওরা জন্মটাই শুরু করছে টেকনোলজি দিয়ে। কিন্তু বাট তুমি খেয়াল করে দেখো যে আজকে তোমরা শিক্ষা গ্রহণ করছো, তোমরা যদি এখনই না পারো তোমরা চরম লজ্জা পাবা নতুন প্রজন্মের কাছে, পাবানি। তো সেই কারণে বলবো যে ইটস ভেরি টাফ। যেমন একটা সিম্পলি কথা বলি যে আমি গতকাল রাত্রে, তোমরা জানো যে চ্যানেল 24 আসছে, কালকে আমি এটাকে সুইপ করে সামনে নিয়ে আসবো। তাই আমি যখন চাপতেছি আমি কিন্তু দেখতেছি চ্যানেল সুইপ সেটিং কোথায়। এখন দেখেন আমার ছেলে আমার হাতে টানতে বলেছে তুমি কি করতে চাও? কোথা থেকে কোথাও 74 থেকে 17 আছে, আমি করে দিচ্ছি। কারণ তুমি কি আগে করছো, তাই না? ওয়াই? বিকজ দে আর কনফিডেন্ট। এখন দিস ইজ কল্ড টেকনোলজি। এটা কিন্তু আলটিমেটলি ও যে অদ্ভুত জ্ঞান সম্পন্ন দিকে বলে তা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে যে তার কনফিডেন্স আছে যে এটা আছে, আচ্ছা আমি করতে পারবো। যে এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা যদি মোবাইলকে ডায়েরি হিসেবে ব্যবহার করতে না পারো, তোমার শিডিউল ক্যালেন্ডার, যেমন এই যে আজকে এখানে আসলা, কেউ যদি প্ল্যান করতো যে আমি 9টার আগে গিয়ে প্রেজেন্ট হবো, আমার এই কাজগুলো করবো, প্রত্যেকটা ম্যাটার তোমার কিন্তু থাকতে হবে। তুমি একজনকে বললো আমি পরে কল করবো, এরপরে 3 দিন পরে ওই লোক ফোন করে তোমাকে বললো কি ব্যাপার দোস্ত, তুমি না আমার কল করার কথা, অবশ্য ভুলে গেছি। কিন্তু এখন তোমার দোস্ত কিন্তু তোমার জন্য ভালো ইনফরমেশন রেখেছিল, বাট ডিউ টু লাক অফ ইউর মিসকমিউনিকেশন তুমি সেটা মিস করছো। ইফ ইউ আর নট মোটিভেটেড ইউরসেলফ, তুমি যদি নিজেকে মোটিভেট করতে না পারো, তোমার যদি কনফিডেন্স না থাকে, তাহলে আসলে কোথাও তুমি পারো না। তোমাকে একটি কথা বুঝতে হবে যে এই পৃথিবীতে যা কিছু সম্ভব, যা কিছু সৃষ্টি হয়েছে তার সমস্ত কিছু কি করছে? মানুষ করেছে, তাই না? সৃষ্টিকর্তা মানুষকে দিয়ে করাচ্ছে। আসলে তো করছে সৃষ্টিকর্তা, কিন্তু সৃষ্টিকর্তা কাকে দিয়ে করাচ্ছে? মানুষকে দিয়ে করাচ্ছে। এবং কালকে মসজিদে একটা খুব ভালো একটা কথা আমি শুনলাম, যে আমি এই কথাটা একটু শেয়ার না করে পাইনি, যে আমি জানি না হুজুর হয়তো খুব খেপে গিয়েই বললো কিনা, যে বললো যে আসলে পৃথিবীর অস্তিত্ব সম্ভবত টিকতো না। কেন? কারণ পৃথিবীতে তো বৃষ্টিও আল্লাহ দিত না, আল্লাহ হয়তো অক্সিজেন উঠিয়ে নিত সৃষ্টিকর্তা। কেন? মানুষের উপর খেপে। কিন্তু কেন নিচ্ছে না? কারণ বিকজ আল্লাহ তো শুধু মানুষ সৃষ্টি করে না, আল্লাহ তারা অনেক সৃষ্টি করে, তারা তো কোনো অন্যায় করে না। এবং তাদেরকে আল্লাহ যা কিছু বলছে, কি একটা কুকুরকে আল্লাহ যেই জ্ঞান দিচ্ছে তার বাইরে এসে যেতে পারবে? একটা গরু যেতে পারবে? একটা শিগাল যেতে পারবে? জানো না। কিন্তু একমাত্র মানুষকে আল্লাহ ক্যাপাসিটি দিচ্ছে যে তুমি তোমাকে চেঞ্জ করতে পারবে, তোমার স্বাধীন জ্ঞান দিয়েছে।
আর মানুষকে বলে তুমি গরু জবাই করে খেতে পারবা, ওই গরুর যত রকম ক্রেডিবিলিটি থাকবে কেন, ও যদি 2000 গরুর ভিতরে কি বলা যায় লিডার হয়, মানুষকে রাইট দিচ্ছে তাকে জবাই করে খাও, তাহলে কি দাঁড়াচ্ছে? তার মানে সৃষ্টি করে তাকে তার প্যাটার্নের বাইরে যেতে দেয়নি। সেটা অব্লিগেশন ফর দ্য ক্রিয়েটর, যে সে তো বলছে যে 18,000 মাখলুকাত না বা তার বেশি, তাহলে 18,000 সৃষ্টির একটি মাত্র সৃষ্টি হচ্ছে মানুষ, যাকে আল্লাহ আবার ক্যাপাসিটি দিয়েছে, ইয়েস ইউ ক্যান চেঞ্জ ইউরসেলফ। তুমি খেয়াল করে দেখো, এখন অনেকে বলে যে আমি তো কি বলা যায় যে শক্তি খুব কম, কারণ আমি এখানে ঘুষি দিলে কিন্তু আমি ব্যথা পাই। আবার একই মানুষ কিন্তু ঘুষি দিতে দিতে ওয়াল ভেঙে ফেলে, দেখো না মার্শাল আর্ট যারা করে কি স্ট্রংলি তারা দেখো ধাম ধুম করে সব রিয়েল। বাট হাউ? দেখো তোমরা প্রায় তো দেখো যে দাঁত দিয়ে টানে নিয়ে যাচ্ছে গাড়ি, চুল দিয়ে টানে নিয়ে যাচ্ছে গাড়ি, এটাকে আমরা চিন্তা করতে পারি? কাউকে দেখলাম যে কান দিয়ে টানে নিচ্ছে, হাউ ক্যান ইমাজিন কান দিয়ে টানে নিচ্ছে, এটা আমার মাথায় ঢুকে না, তোমাদের মাথায় ঢুকবে না, বাট পসিবল। কিভাবে? কতজন তোমরা আসো আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছো যে আমার ভঙ্গিমা কেমন? কয়জন নিজেকে ভিডিও করছো? আরেকজনের তো ভেরি গুড, থ্যাংক ইউ, নিজের ভিডিওটা করো না। হাউ ক্যান আই পারফর্ম মাইসেলফ? কিভাবে আরো বেটার করতে পারি? কারণ আমি যে কথা বলছি আমি নিজেও জানি, কিন্তু আমার অনেক মুদ্রা দোষ থাকতে পারে, রাইট? যা হয় দেখবেন কেউ হয়তো খেয়াল করতে শাড়ির উপর প্রতি পকেটে হাত দেয়, কেউ তুমি করে দিচ্ছে মুদ্রা দোষ, রাইট? কারণ তোমার সেটা আছে কিনা, কারণ কিছু মুদ্রার কাছে খুব চোখে লাগে, যেগুলো মানুষের চোখে লাগে, সেটা তোমার আছে কিনা। অনেকে দেখবে কথা বলার সময় এই নাকে খোঁচায়, এটা কেউ যদি দেখে সেই দিন তাকে জীবনও চাকরি দিবে না, দিবে? জীবনও দিবে না। এরকম না, সে বলো আমাদের নাকে ময়লা নেই, কিন্তু তার মুদ্রা দোষ। এবং তোমরা অনেকেই জেনে থাকবা যে ওই আমরা ছোটকালে শিখি, আমি জানি না তোমাদের নলেজে আসছে কিনা, যে একটি ছেলে সে যখনই কোথাও মানে সামনে গিয়ে প্রেজেন্টেশন দিত, তার প্রেজেন্টেশন অ্যাক্সিডেন্ট হতো, তো তার প্রতিপক্ষ যে তাকে মার্ক করতো যে কেন তার প্রেজেন্টেশন খুব ভালো হইত, তো সে সবসময় লক্ষ্য করছে সে মাঝে মধ্যে বুতামটা হাত দিত। তো সে একদিন বুদ্ধি করে যাওয়ার আগে তাকে তার অগোচে তার বুতামটা ছিঁড়ে হয়েছে, সে খেয়াল করে প্রেজেন্টেশন গিয়ে সে তখন দিয়ে বলছে হ্যালো এভরিবডি। এটা হয় সে আসলে তখন তার কনসেন্ট্রেশন চলে গেলে তার বোঝানো নাই, তার টোটাল জিনিসটাই চেঞ্জ হয়ে গেল। এই জন্য বলছি এটা তোমার আছে কিনা, ইটস ইউর রেসপন্সিবিলিটি যে তোমার এটাকে আইডেন্টিফাই করো। তো যাই জন্য বলছি যে তোমার সেলফ কনফিডেন্স, সেলফ মোটিভেশন তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং এটি অন্য কেউ করে দিবে না। আরেকটা ব্যাপার হচ্ছে ভেরি সিম্পল ওয়ার্ড, লার্ন টু সে সরি। আমি জানি না তোমরা কতজন ভালোবাসো সরি বলতে, অনেকেই কম ভালোবাসে। সরি বলবো কেন? আমি কি অন্যায় করেছি? বাট টু সে সরি ইজ আর্ট, টু সে সরি ইজ আর্ট, সে সরি ইজ আর্ট। এই আর্ট মিনস হচ্ছে তুমি কাউকে ধমক দিয়ে বলতে পারো আই এম সো সরি, আই এম এক্সট্রিমলি সরি। এখন তুমি কোন আর্টে তাকে বলতেছো সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। তুমি ধমক দিয়েও তাকে বলতে পারো আই এম সরি, মানে এটা যদি মনে করো যে প্রতিপক্ষ তোমাকে দুর্বল ভাবতে পারে, নো কেন, এটা হচ্ছে তোমার হাউ ক্যান ইউ অ্যাপ্লাই টু সরি। সারা পৃথিবীতে কিন্তু পোলাইটের দাম আছে, বাংলাদেশের পোলাইটের দাম। তুমি রিক্সা ড্রাইভার গিয়ে তোমার 10 টাকা বলার পর নাম বলো যে মামা আরো 2 টাকা বেশি দেবে, তুমি যদি বলো নো ভাইয়া আমি আর দিতে চাই না, তোমার কিন্তু রিক্সা ড্রাইভার বলো যাই বেটা দিবি না। এটা একটা টিভি অ্যাড ছিল না যে আপনার মামা আছে নাই, চাচা আছে নাই, ভাই আছে নাই, তারপরে কলার ঠেলে বলতে সবার বুঝবে না। তার মানে বাংলাদেশে ইউ হ্যাভ টু বি আন্ডারস্ট্যান্ড দ্য প্রেক্ষাপট। অবশ্যই পোলাইট হবা, বাট হাউ এটা তোমাকে শিখতে হবে। এই টেকনিক তুমি শিখবা। তুমি যে কথা বলো আমি স্বীকার করি যে সরি বলার দুর্বলতা মনে করো, নো, তুমি শিখতে হবে যে সরির আর্ট কি, কোন প্রক্রিয়া আমি ব্যবহার করবো। তোমাকে শিখতে হবে পোলাইট হবো, কোন প্রক্রিয়া আমি পোলাইট হবো, কোথায় তোমার টোন উঠবে। তুমি খেয়াল করে দেখো 10টা লোক এক জায়গায় বসে আছে, তোমার সাথে ফাইট হচ্ছে, তুমি যখন জোর করে এক্সকিউজ মি মে আই নো হোয়াট ইজ মাই প্রবলেম, সবাই দেখো চলে, তুমি এক্সকিউজ মি আমি কি জানতে পারি আমার প্রবলেমটা কি, তোমার যদি মেলো তোমার স্টাইল অফ অ্যাপ্রোচ তোমাকেই শিখতে হবে। যেমন আমি একদিন আমার কথাই বলি যে এই জরুরি অবস্থাতে আমি একদিন সকালবেলা খেলে আমি গাড়ি ড্রাইভ করে, নিজে আমি গাড়ি ড্রাইভ করছিলাম পরে, কারণ আমার কিন্তু আর্মি হঠাৎ করে আটকালো, আমার কিন্তু খবর নেই, আমি ফোনে একটু কথা বলতেছিলাম, হঠাৎ দেখলাম যে আমাকে, এখন গাড়ি গ্লাস নামার পরে সে তো আমাকে ড্রাইভারই ভাবছে, বিকজ আমি টি শার্ট পরা, আমার কি বলে মাথায় ক্যাপ দেওয়া তখনও। এখন আমি কিন্তু গাড়ি নামে, যেহেতু আমার স্বভাব সুলভ হবে এক্সকিউজ মি এনিথিং রং, নো নো স্যার, আমি কিন্তু আসলে
ইচ্ছা করে করি না, আমার অবচেতন মনে আমি করেছি। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে ওই তোমার ভয়েসটাকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই জন্য বলছি কনফিডেন্স আর সেলফ মোটিভ, তোমার ভয়েস তোমাকে ঠিক করতে হবে। এখন আমি যদি গাড়ি নামিয়ে বলতাম যে জি ভাই, তখন কিন্তু ওদের ড্রাইভার সব নামেন, আপনার গাড়ি ইয়ে দেন, আমার এটা নয়। এই জন্য বলছি যে এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, কোথায় কোন ভাবে তুমি কথা বলবা। এখন আমি যে তাকে বলছি যে এক্সকিউজ মি এনিথিং রং, আমি কি পোলাইটলি বলি নাই? বলো, সে তো আমাকে দেখলো যে না। কিন্তু আমি যদি তাকে আবার উল্টো ভাবে বলতাম এই মেয়ে এনিথিং রং, তখন কিন্তু সে ভাবছে যে ড্রাইভার যদি নামাই, কথা খেয়াল করবে। তো এই কারণে বাট সে হয়তো আমার ভয়েসটা শুনে ভাবছে যে না, এটা মনে হয় ড্রাইভার না। এই কারণে বলছি যে তোমাকে অবশ্যই শিখতে হবে তোমার অ্যাপ্রোচ স্টাইলটা কি। কারণ তুমি জানো না তোমার অ্যাপ্রোচ স্টাইলের কারণে কোথায় তুমি মার খেয়ে যাচ্ছ। তোমার জীবনে লট অফ প্রবলেম থাকবে, কিছু আলোচনা আমরা ইতিমধ্যেই করলাম। প্রবলেম থাকবে, তুমি ঘুম থেকে উঠে প্রবলেম পাবো না। এখন আমি তো বলি যদি প্রবলেম না থাকে সেই দিনটা আমার কাছে মনে হয় একটু ফাংশন। কারণ জীবনে যদি প্রবলেমই না থাকে তাহলে কিন্তু জীবন হলো বলো? তুমি ঘুম থেকে উঠলা, গদ বাঁধা সব কাজ করলা, ঘুমিয়ে পড়লা, এদিকে জীবন হলো? জীবন মানেই তো যুদ্ধ, জীবন মানেই তো চ্যালেঞ্জ। তো তুমি কি চ্যালেঞ্জটা নিবো না? ইফ ইউ আর নট কামিং এনি চ্যালেঞ্জ, যেমন এই যে বললাম যে আজকে তোমাদের সাথে ট্রেনিং, আমরাও তো শিখছি, এটা ট্রু ওয়ে। তোমরাও শিখছো, আমরাও তো শিখছি। তোমাদের সাথে আসছে, তোমরা কি বিহেভ করছো। এই যে আজকে তোমাদের সাথে কথা বলতে গিয়ে জানলাম মাত্র একজন মাত্র জানে লেভেলিং নেস্টিং, তোমরা কেউ জানো না। তারপরে এটাকে আমাদের দোষ না, এটা আমাদের দোষ। তুমি প্রবলেম দেখে, নেগেটিভ ওয়ার্ড দেখে তুমি যদি না শিখো, ইউ ক্যানট চেঞ্জ ইউর লাইফ, রাইট? সো ইউ মাস্ট হ্যাভ টু লার্ন ফ্রম এভরি পয়েন্ট। এখন যে শিখে, আমি যারা বলি যারা এখানে বিবিএ ছাত্র আছে, যারা মার্কেটিং প্রফেশন হিসেবে নিতে চাও, তাদের সবচেয়ে বড় শিক্ষণীয় কি বলতো? রাস্তায় সবচেয়ে বড় শিক্ষণীয় তাদের রাস্তা। কেউ বলতে পারবে কিভাবে? বিবিএ ছাত্র তো অনেক আছেন, রাস্তায় কিভাবে শিখবা বলো? ইয়েস, কিছুটা মানে অর্থাৎ রাস্তায় পাবলিক অ্যাটিটিউড তোমাকে দেখতে হবে, পাবলিক পারসেপশন তোমাকে দেখতে হবে, কিভাবে সে রিয়েক্ট করে, কোন প্রোডাক্ট সে কিনছে। রাস্তায় তুমি দেখবা কোন দোকানের সামনে লোক ভিড় করে, সে কিভাবে প্রেজেন্ট করছে, কোন বিলবোর্ড যাচ্ছে, কোন প্রচারণার কি স্টাইল কি। রাস্তায় হঠাৎ করে দেখলো যে 10টা সাইকেল এক জায়গায়, যদি আমাদের বাংলাদেশে এগুলো অনেক কম হয় ডিউ টু লাক অফ দ্য ট্রাফিক জ্যাম। হঠাৎ করে তুমি দেখো 10টা ছেলে সাইকেল করে যাচ্ছে, ভালো করে তাকে দেখবে পিছনে তাদের একটা প্রচার আছে। তারপর ইটস এ মার্কেটিং ক্যাম্পেইন, দে আর ট্রাইং টু অ্যাট্রাক্ট টু দ্য পিপল, রাইট? তারপর এগুলি সব মার্কেটিং। যেমন আজকে দেখো এই যে ওকে বললাম 001 ও ড্যাফোডিল ফাউন্ডেশনের গেঞ্জিটা পরে আসছে, দিস ইজ অলসো মার্কেটিং, ইউনো। ও পড়ছে, আরো একজন দুইজন দেখলাম মনে হলো, বা যাই হোক, কেন ওরা পড়ছে দেখো, এটাও কিন্তু একটা মার্কেটিং। কারণ কেন আমরা কিন্তু গেঞ্জিটাতে খুব ছোট্ট করে লিখেছি ফাউন্ডেশন, তাই না? আমরা যেখানে বড় করে প্যাটে লিখেছিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ও পড়তো না। কেন পড়তো না বলো? কারণ বিকজ ইট লুকস অড। তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক ইট, যে আমি আমার প্রচার করতে গিয়ে আমার আসল উদ্দেশ্য থেকে দূরে সরে আসছে কিনা। আমাকে এনকারেজ করতে হবে, নেগেটিভলি নিতে হবে না, বি পজিটিভ, যাতে তারা গেঞ্জিটা পরে। এখন কি হচ্ছে, ওই গেঞ্জিটা দেখতে কিন্তু ভেরি সোবার লাগতেছে, কিন্তু আমি যদি বিরাট করে লিখতাম, তোমরা হয়তো আমার অনেক আছে না স্যার বড় করে লেখেন, মানুষ দেখবে। তোমার বুঝতে হবে নাইক কি করে, দেখো ব্র্যান্ডিং কাকে বলে। একটা সময় নাইক কিন্তু লিখতে NIKE নাইক, কিন্তু পরে তারা কি করলো, নো ঠিক বলো। সো দিস ইজ কল্ড ব্র্যান্ডিং। এখন এই জন্য বলছি যে এগুলো তোমাকে রাস্তায় শিখতে হবে, বুঝতে হবে, তোমাকে তোমার অ্যাটিটিউড বদলাইতে হবে। বিফোর ফেসিং এনি চ্যালেঞ্জ ইউ মাস্ট ডু সাম হোমওয়ার্ক। আমার মাইন্ড ম্যাপিং আছে নাকি? তুমি একটা ইন্টারভিউ করে যাচ্ছ, তাই না? তুমি একটা জায়গায় ক্যারিয়ার চয়েস করতে চাচ্ছ, তোমাকে কিন্তু হোমওয়ার্ক করতে হবে। কি হোমওয়ার্ক? এর কিছু টিপস আমি এখানে দিয়ে দিয়েছি। একটা সিভিটা আসলে প্রপার কিনা, আসলে আমি কিভাবে যাবো, কি নার্ভাস হতে দরকার নেই। তোমাকে তোমরা একটা জিনিস তো সবাই বিশ্বাস করো, আবার বলছি প্রথম যে কথাটা, তোমরা সবাই সৃষ্টিকর্তাকে আসলে বিশ্বাস করো। তাহলে সৃষ্টিকর্তা তোমাদের অবশ্যই তোমাদের ভাগ্য ঠিক রেখেছে, বাট কর্মটা তোমাকে করতে হবে। যদি মনে করো যে আমি বসে থাকবো সৃষ্টিকর্তা নিয়ে খাওয়া দিবে, সৃষ্টিকর্তা বলছে হ্যাঁ তোমার 3টা জিনিসের দায়িত্ব নিয়েছে সৃষ্টিকর্তা, কি? হায়াত, মৌত, রিজিক, তাই তো? তোমাকে খাওয়াবে, তুমি বসে থাকলে দেখো কেউ না কেউ তোমার খাওয়া দিচ্ছে, খাওয়া তোমাকে দিবি, হ্যাঁ কারণ। কিন্তু তোমার কর্ম বলছে যে তোমার মাধ্যমে নির্ধারণ করতে হবে, তুমি মুভ করবা। তাহলে তুমি নার্ভাস হতে দরকার নাই, ইউ ডোন্ট বিকাম নার্ভাস, ইউ রাদার থিঙ্ক ইউরসেলফ যে সৃষ্টিকর্তা আমার জন্য সম্ভবত এখানে রেখেছে, লেটস ট্রাই, গো পজিটিভ, ফেস উইথ দেম পজিটিভ, বাট ডু সাম হোমওয়ার্ক। তোমরা পরীক্ষার আগে কি প্রিপারেশন নিচ্ছ না? কেন নিচ্ছ? ভালো মার্ক পাওয়ার জন্য। কিন্তু এটা কি সারা জীবন নিচ্ছ? না, সারা জীবন নিচ্ছ না।
দ্যাটস ওয়াই কি হচ্ছে বলে আমি তো খুব ভালো ছাত্র ছিলাম, বাবা মা প্রাউড করে বলে আরে আমার ছেলে জীবনে কোনোদিন সেকেন্ড হয় না। তো সেকেন্ড হয় না সে তো বিকজ পরীক্ষার জন্য সে ওয়ার্কটুকু করেছে সেটা সে পারফেক্ট লাইফে করে নাই। তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক ইট ইউরসেলফ যে বিফোর গোয়িং টু দ্য এনি চ্যালেঞ্জ ইউ মাস্ট হ্যাভ টু ডু সাম হোমওয়ার্ক, যে কি হইতে পারে, এটা হলে কি হবে, ওইটা হলে কি হবে। তোমার যদি এক জায়গায় থ্যাংক ইউ বলে, দেখো জব কেমনে পাও, তোমার যদি কোনো এক জায়গায় তোমাকে বলে যে সরি তোমার জবটা হলো না, তুমি তাহলে উল্টো বলো আই এম রিয়েলি গ্রেটফুল স্যার। ওয়াই? বিকজ আই লার্ন সামথিং টু ডেভেলপ মাইসেলফ ইন ফিউচার। সাথে সাথে উত্তর দাও না, তোমার ইন্টারভিউ কিন্তু একটু হলেও হতচকিত হয়ে যাবে। হোয়াট রিপ্লাই ইজ গিভিং, উল্টা তোমাকে ডেকে আনতে পারে, ধরো ডেকে নিয়ে এসো। তো সেই জন্য বলেছি যে সবসময় একটু হোমওয়ার্ক করবা, একটু প্রিপেয়ার্ড হওয়া যে কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কি করছি, কিভাবে যাচ্ছি, কোন পজিশনে গেলে, কোন পদ্ধতিতে গেলে আমাকে একটু ভালোভাবে উপস্থাপন করা সম্ভব। এবং বি পজিটিভ। দেখো বি পজিটিভ এটা কিন্তু সরির সাথে সাথে আসছে। কিভাবে? দেখো তোমাকে একজন কেউ বললো এসে এই তুমি কি জানো যে আজকে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনটা কি উদ্ধার হওয়া উচিত? তুমি আসলে জানো, খেয়াল করো, তুমি জানো। তুমি যদি সত্য কথা বলো উনি খেপে যাবে। তুমি যদি বলো যে অমুককে অমুককে সাইজ করতে পারলে হবে, সে কিন্তু তোমার গান একটা চট করে বের করে দেবে। তুমি কি করবো? তখন তুমি তাকে উল্টা প্রশ্ন করবে, ক্যান ইউ এক্সপ্লেইন মি হোয়াট উইল বি দ্য রাইট ওয়ে? কারণ তুমি তো জানো না তোমার অপোনেন্ট কি বোঝাতে চাচ্ছে তোমাকে। তুমি একটা সিম্পলি কথা হচ্ছে যে আজকে এখানে মনে করো একজন ছাত্র দেরি করলো, তোমার একজন সাবঅর্ডিনেট মনে করো, তুমি বস, সে দেরি করে আসলো। তুমি যদি পজিটিভ হও আর নেগেটিভ হও তাহলে উদাহরণটা দেখো। নেগেটিভ হলে তুমি কি করবা? কি ব্যাপার জাহিদ সাহেব, ঘড়ি নেই, জাহিদ সাহেব সময় জ্ঞান নেই, জাহিদ সাহেব কয়টা বাজে, জাহিদ সাহেব আপনি প্রতিদিন এই কাজটা করেন। অনেক নেগেটিভ প্রশ্ন তারা করতে পারবে, তারা পার্সোনাল অ্যাটাক করতে পারবে। কিন্তু পজিটিভ চিন্তা করো, পজিটিভও তুমি 100টা পজিটিভ দিতে পারবে। তুমি পজিটিভলি হয়তো বলতে পারো যে জাহিদ সাহেব কি বাসায় কোনো প্রবলেম ছিল, একটু হাসি দিয়ে বলো। তো বেস্ট ওয়েটা কি হচ্ছে, তুমি জাহিদ সাহেবের উপরে ছেড়ে দাও, জাহিদ সাহেব ইজ দেয়ার এনি প্রবলেম। এখন খেয়াল করে দেবো, জাহিদ সাহেব যদি রাইট পিপল হয় তাহলে সে নিজেই বলবে সরি, আসার পথে রাস্তায় গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হলো, আমি আসলে কিছুই করতে পারিনি, কিন্তু আমি গাড়িটা রাস্তায় ফেলে দিয়ে দেখলাম যে বস খুব মাইন্ড করবে, রাস্তায় গাড়ি রেখে দিয়ে চলে আসছে। তারপরে কি জাহিদ গ্রেট লোক? বাট তুমি তাকে নেগেটিভ প্রশ্ন করার কারণে সব কথা এই বছর কাছে চাকরি করবো, এই বছর কাজই করবো, আমার রাস্তায় আমার সবকিছু ফেলে দিয়ে শুধু বসের সন্তুষ্টির জন্য চলে আসলাম। আর বস ঢুকার সাথে সাথে বলে তোমার কি কোনো কমন সেন্স নেই? ফার্স্ট পজিটিভ হও, সেকেন্ড জানো, তারপরে নেগেটিভ হও। যখন দেখবো এখন প্রশ্ন হলো যে ওই যে অনেকে বলে একটা জোক, আমি জানি না বাস্তবে এটা নাকি হয়, যে অনেকে হয়তো খেয়াল করে নাই, বসটা এসব একবার বলছে যে বউ তো আমার অসুস্থ, আর না সরি আমার মা মারা গেছে, তো এই জন্য আমার বাড়ি যেতে হবে, আর বছর তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে। কিন্তু সে আবার 3 বছর পরে এসে কিন্তু আরেকবার বলছে মা তোমার কয়জন হয়। অনেকে মিথ্যা কথা বলে, সে হয়তো খেয়ালই করে নাই, আগে যে সেম এক্সকিউজ দিচ্ছে ছুটি নিয়েছে, তাকে তুমি ধরো। কিন্তু বাট কিপ ইন মাইন্ড, তুমি সবাই আমার এই ক্যাটাগরিতে মেপে নেগেটিভ হয়ে যাও তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ থাকবে। সো ইউ হ্যাভ টু বি পজিটিভ ফার্স্ট, দেন ইউ ক্যান সি দ্যাট হাউ ইউ ক্যান রিঅ্যাক্ট। তোমরা অবশ্যই ইগো এবং টলারেন্সের ব্যাপারটাও কিন্তু একটা এফেক্টিভ আমি মনে করি যে পয়েন্ট, যে আসলে ইটস ভেরি টাফ নাও ডেজ। এটা আমি নিজেও বলবো যে এটা যেহেতু আমিও হাজার হাজার লোক হ্যান্ডেল করি, ইটস ভেরি টাফ টু কন্ট্রোল দ্য ইগো অ্যান্ড টলার, বাট ইউ হ্যাভ টু। কেন? সবাই করতে পারবো না, বা যে করতে পারবো সে বড় হইতে পারো। তোমার ইগোটাকে তুমি ধরে রাখতে পারো। একটা কথা আছে যে ইগো ছাড়া যদি মানুষ হয় তাহলে সেই মানুষের পার্সোনালিটি লাগে না, এটাও রাইট। আবার যদি সে কথায় কথা তার ইগোটাকে সে শো করে, দ্যাট ইজ ভেরি ওয়ার্স্ট। একইভাবে টলারেন্স সব জায়গায় রাখা ঠিক না, কিন্তু আবার টলারেন্স না রাখলেও তুমি পারো না। কারণ তোমাকে যদি বড় হইতে হয় তাহলে ইউ মাস্ট হ্যাভ টু কন্ট্রোল ইউর ইগো। কারণ তোমার কিসের ইগো? খেয়াল করে দেখো তোমার ইগোটা কিসের। তুমি একবার চোখ বন্ধ করে দেবে, তুমি কে? কোথা থেকে তোমার সৃষ্টি? কে তোমাকে সৃষ্টি করবে? কেউ তোমাকে পারবে তোমার পছন্দ ধরাতে তোমার শরীরে? ইম্পসিবল। তাহলে তোমার যখন মৃত্যু হয় তখন তোমার কফিনের পাশে যখন কেউ দাঁড়ায়, তখন যখন তোমার ইগো আর তোমার সেই টলারেন্স কম থাকে, তখন যেই লোকটা দাঁড়ায় সে কিন্তু তোমার প্রথম বলে দুনিয়াতে যখন ছিল বহুত বাহাদুরি করছে, কিন্তু হয়তো প্রকাশ করে না। একই কথা খেয়াল করো, যখন তার ইগো তার টলারেন্স সব থাকে, ওই লোকটাই তোমার পাশে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ ওকে ব্যস্তবাসী করো, ও অনেক অনেক পোলাইট ছিল।
তো তাহলে তোমার ইগো কিসের বলো? তোমার কোনো ইগো নাই তো। তো সেই জন্য তোমার ইগো থাকতে হবে, বাট সেটা কোথায় সেটা দেখতে হবে যে কোন জায়গায় আমার ইগোটা থাকবে। ইগো থাকবে তোমার, টলারেন্স থাকবে তোমার, টু প্রুভেন ইউর এফিসিয়েন্সি, ইয়েস কাজ করে প্রমাণ করবো, এটা হচ্ছে ইগো। বাট আমাদের উল্টাটা থাপ্পড় লাগাবো, ঘুষি লাগাবো, দেখবো 4-5 ফ্রেন্ড নিয়ে দাম একটা হোয়াইট দিব, এটাই হলো ইগো। না, তুমি কাজে প্রুভ করো, ইউ প্রুভ ইউরসেলফ। তোমার ইগোনেসকে তুমি কাজের মাধ্যমে প্রমাণ করো, তোমার টলারেন্সকে তুমি কাজের মাধ্যমে প্রুভ করো, বাট তুমি শো করে যে তুমি পারবো না। কারণ আজকে যে প্রবলেমগুলি হয়, সামাজিক যে অস্থিরতা, সেটা কেন? ডিউ টু কজ অফ ইগো অ্যান্ড টলারেন্স, নাথিং। ও আমার এই কথা বললো কেন? ওর সাহস কত? শেষ আরম্ভ হয়ে গেল তার সঙ্গে। এইবার বাসায় চিন্তা করতেছে, রাত্রে ঘুম আসতেছে না, ওরে ধরতে হবে, খাইতে হবে, মারতে হবে, বাট দরকার নেই। এখন দিস ইজ ট্রু। আমি একটা কথা বলতে যে কোন একটা মানুষ যদি চেষ্টা করে যে তার কর্মের মাধ্যমে সে তার ইগো এবং টলারেন্সকে দেখাবে, সে অবশ্যই পারফেক্ট হতে বাউন্ড। কেন? কারণ এই যে আবারও বলছি, সৃষ্টিকর্তা তাকেই সাপোর্ট দিবে, তাকেই বরকত দিবে, তাকেই রহমত দিবে, যে তার ইগোকে ধরতে পারে। কারণ তুমি জানো যে প্রত্যেকটা জায়গায়, বাইবেল বলো, প্রত্যেকটা জায়গায়, হিন্দুদের ধর্মগ্রন্থ বলো, প্রত্যেক জায়গায় বলা আছে তোমার ইগোকে তুমি কন্ট্রোল করো, তোমার টলারেন্স লেভেলকে তুমি বাড়াও। কেন? কারণ সৃষ্টিকর্তা তোমাকে সাপোর্ট দিবে। যে আজকে আমি যদি দুটা উদাহরণ দিই তাহলে আমার মনে খুব ক্লিয়ার হবে। তো তোমরা নিজেরা জানো যে মুসলমান ধর্মে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, তাই না? তো তাকে যখন তাইফের মাঠে যখন কিছু ছেলে, কিছু লোক তাকে পাগল ঠাড়ে রক্তাক্ত করলো তাকে, সে কিন্তু একটি বারো কাউকে অভিশাপ দেয়নি। এবং তাকে বারবার বলা হয়েছে যে মানে সৃষ্টিকর্তা নিজে তাকে বলছে যে আমি সহ্য করতে পারছি না, সে উল্টা বলছে না আমি সহ্য করতে পারছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কনফিডেন্স লেভেলটা, এবং দেখো তার রক্ত ধরছে, বা তারপরও সে কিন্তু একজনকে অভিশাপ দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি হয়তো অনেক সময় বলবা যে ও আমাকে আঘাত করছে, আমি প্রতিশোধ নিব না। প্রতিশোধ যে নেওয়ার সে নিবি। প্রতিশোধটাই হচ্ছে তুমি যদি হজম করতে পারো, তোমার ইগো টলারেন্স, তোমার ভাগ্য কিন্তু খুলে যাবে। এটা তুমি জানো, তুমি নিজেও জানো। কিন্তু এটা নিশ্চিন্ত থাকতে হবে, টেস্ট করে দেখো, 2 বছর দেখি নিজেকে কন্ট্রোল করি, তুমি দেখবা তোমার ভাগ্য তোমার কাছে ধর করে আসবে। কেন? তোমার বাবা মা যখন দেখবে যে ছেলে মেয়েদের ভিতরে এই ছেলেটা আমার সবচেয়ে বেশি কি বলা যায় প্রাউড করে না, তার ধৈর্য শক্তি কি, বাবা চাবি কি তোমাকে দিবে না আরেক ভাইকে দিবে বলো? এবং তুমি যেই বড় হোক, ছোট হোক, মেজো, ইট ডাজন্ট ম্যাটার, চাবি তোমার হাতে দিবে, তার সমস্ত কন্ট্রোল তোমার হাতে দিবে। এবং কেউ বাবা মাকে আটকাইতে পারবে না, পারবে? ধরে নাও তুমি তোমার 11টা ভাই, তোমার নাম্বার হচ্ছে 3, 4, 5, 6, মানে কোন একটা অবস্থায়, বাট বাবা মার্ক করবে কিন্তু ইয়েস মাই দিস সান ইজ ইগো টলারেন্স সব লেভেলে পায়। যেমন আজকে দেখো বসুন্ধরা যে ছেলেকে এমডি করা হচ্ছে, সে কিন্তু প্রথম সান না। দ্যাটস কল রিয়েলিটি, যে কে অ্যাবজর্ব করার ক্ষমতা আছে। বাবা মা কিন্তু এটা ভালো টের পায়। বাবা মা পেশেন্স, অ্যাফেকশনেট, এট দ্য সেম টাইম দে হ্যাভ দ্য জাজমেন্ট, যে কার প্রাউড কম, কে আসলে বাবা মাদের প্রকাশ করে না। বাবা মাদের সবারই ভালো হবে, কারণ বাবা মা তো যে বাবা মা তোমাকে দেখা একটা প্রতিচ্ছায়া, মানে আল্লাহ কি তোমাকে রিপ্রেজেন্টেটিভ করে পাঠাইছে বাবা মাকে। আসলে কি সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করছে, কোথায় করছে তার জন্য, এটা আমরা জানি না। টেক কেয়ার করতেছে বাবা মার মাধ্যমে। তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি তোমাকে যতটুকু ধৈর্য ধরতে পারো, যতটুকু তুমি তোমার ইগোকে দমন করতে পারো, তত বেশি তোমার কিন্তু উন্নতি হবে। এবং পৃথিবীতে খেয়াল করে দেখবা যে তুমি জানো কিনা জানি না, পৃথিবীতে সবচেয়ে পয়সাওয়ালা কে বলো? অলমোস্ট ওয়ারেন বাফেট। তোমরা কি কেউ পড়েছ? এটাও তো ফোরামে আছে, কেউ পড়ছো ওয়ারেন বাফেটের বক্তব্য, ওয়ারেন বাফেটের ইন্টারভিউ কেউ পড়ছো? অনেকগুলো আছে ফোরামে। এটাই হলো দুর্ভাগ্য যে তোমরা কেরিয়ার কেন পারো না। ওয়ারেন বাফেট তার 3টা পয়েন্ট আমি বলি। প্রথম হচ্ছে যে ওয়ারেন বাফেটকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন কাজটার জন্য আপনার আফসোস হয়। সে তার উত্তরে বলেছিল আমার বয়স যখন 11 বছর, তখন আমি নিউজ পেপার হকার শুরু করি। আজকে আমার দুঃখ হচ্ছে আমি 8 বছর বয়সে কেন শুরু করলাম না। তাকে বলা হয়েছিল যে আপনি এত পয়সা আলাদা, বাট এখনো নিজে গাড়ি ড্রাইভ করেন এবং খুব হাম্বল লাইফ লিড করেন, কেন? সে উত্তরে বলেছিল প্রাউড যাতে আমাকে স্পর্শ না করে, কারণ আমি হিউম্যান বিং, আমাকে চলে যেতে হবে। তো এই ভাবনাটুকু আমি রেখে যেতে চাই যে আমি যে পৃথিবীতে চলে, আমি তো সিম্পল লোক, ওয়াই আই বিকাম দ্য প্রাউড।
আর আমাদের দেশে যদি ওয়ারেন বাফেট থাকতো তাহলে আজকে কি হতো? অবশ্য আমাদের সামলা দিবেও না। কেন দিবে না? বিকজ এই লেভেলের লোক নেই। কিভাবে তুমি সবাইকে পড়ো, স্টিভ জবসকে পড়ো, তুমি বিল গেটসকে পড়ো, প্রত্যেকে যে তাদের ইগো দেখো, তাদের টলারেন্স লেভেল দেখো, তাদের হাম্বলনেস দেখো, আনবিলিভেবল। বিল গেটস তো আমার মনে হয়, তোমরা তো মনে হয় ফেসবুকে যারা আছে তারা দেখো যে এটা অনেকেই দেখছি করে যে বিল গেটস বলছে যে আমি সবচেয়ে লেজি পিপলকে সবচেয়ে বেশি ভালোবাসি। কেন বলছে? যে ওদের ভিতরে ইগো থাকে না, টলারেন্স। অনেকেই মনে করে আমার ইগো না থাকলে আমি নেতা হইতে পারবো না। ওই নেতা বেশি দিন টিকে থাকে না, অথবা বেশি দিন টিকে থাকলেও ওই নেতা কিন্তু আলটিমেটলি সমাজে ধিকৃত হয়, তাই না? সুতরাং সবগুলো থেকে আমরা দেখি, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে বি কুল টু রিয়েক্ট ইন এনি হার্ড সিচুয়েশন। এটা আমি মনে করি যে লট অফ পয়েন্ট আছে এখানে, যে আসলে কিছু অলসো টেকনিক, যে তুমি কত হার্ড সিচুয়েশনে তুমি নিজেকে ঠান্ডা রাখতে পারতেছো। কারণ যে কুল থাকে সে কিন্তু ওভারকাম করে, যে রিয়েক্ট করে সে কিন্তু ফেল করে। তো সেই কারণে বলা হচ্ছে যে তোমার লাইফস্টাইলে কিন্তু লট অফ ইরেগুলারিটিস হয়। তুমি কুল না থাকলে কিন্তু তোমার ম্যানেজমেন্ট কিন্তু তোমাকে আলটিমেটলি প্রমোশন কখনই তোমাকে দিবে না। ম্যানেজমেন্ট দেখবে যে কত চ্যালেঞ্জিং এসে কত কুল ওয়েতে সে ফেস করছে। সেই জন্য আমি কিছু টেকনিক এখানে দেওয়া আছে, যে তোমরা এখানে দেখে নিবা। যে একটা আমি মনে হয় তোমরা অনেকেই জানো যে একজন যোদ্ধা, একজন রাজা একজন যোদ্ধাকে পাঠিয়েছিল কোন একটা সমর ক্ষেত্রে যুদ্ধ করার জন্য, কিন্তু সেখানে সেনানায়ক যুদ্ধ না করে ফেরত চলে আসছে। তখন রাজার কাছে নালিশ এলো যে সেনাপ্রধান উইন করার সমস্ত পসিবিলিটি থাকা সত্ত্বেও আপনার মুখে চুনকালি দিয়ে, দেশকে চুনকালি দিয়ে সে পিছু রণক্ষেত্র থেকে পিছু হটে এসেছে, এবং তার বিরুদ্ধে কিন্তু সমস্ত পরিষদ একসাথে তার বিরুদ্ধে ভেটো দিল। রাজা ইনস্ট্যান্টলি তাকে ফাঁসির আদেশ লিখে পকেটে রেখে দিচ্ছে যে না, আমি এটা দিব না। কারণ সে তার হঠাৎ করে মনে হচ্ছে যে কোনো পরিস্থিতি কুল থাকতে হবে আমাকে। আই নিড টু নো দ্য রিয়েলিটি। সবাই কিন্তু তাকে খেপিয়ে তুলছে, কিন্তু সে খেপছে বা সে এফেক্টে যায় না। সে ভাবছে যে ওকে, আমি আমার রিয়েকশনটা লিখি, বাট আই উইল নট ইমপ্লিমেন্ট ইট। দেন যখন সেনাপতি যখন একদিন বা 2 দিন পরে রণক্ষেত্র থেকে ফেরত আসার পরে রাজা তাকে জিজ্ঞেস করলো, বলো কি এমন অপরাধ ছিল, কি কারণ ছিল যে তুমি এই ধরনের অপরচুনিটি পাওয়ার পরেও বিজয় ছিনিয়ে না এসে তুমি পিছন দরজা দিয়ে চলে আসলো। তখন সে বলছিল, রাজা আপনার নীতি ছিল যে কোনো মানুষের রক্ত যাতে না খেলি, প্রয়োজন ছাড়া কোনো মানুষকে যাতে খুন না করা হয়। আমি যখন সেখানে যুদ্ধ করতে গিয়ে দেখলাম যে পুরো প্রতিপক্ষ কোনো অস্ত্র নাই, কোনো তাদের কনফিডেন্ট আপনার প্রতি যে এই রাজা আমাদেরকে বিনা অস্ত্রে মেরে ফেলবে না, কারণ এই রাজা মহানুভব। সেই জন্য তারা আমাদের সাথে যুদ্ধ করার জন্য তারা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি, তারা স্থির দাঁড়িয়েছিল আপনার উপরে কনফিডেন্স রেখে। আমি যদি সেখানে বিজয় ছিনিয়ে আনি তাহলে সমস্ত লোকদেরকে রক্তের বন্যা বসিয়ে দিয়ে আসতে হতো, সেটা আমি সহ্য করতে পারিনি। তাই আমি যুদ্ধক্ষেত্র থেকে মানুষের রক্তের বন্যা না বয়ে আপনার মর্যাদা সম্পূর্ণ রাখার জন্য আমি ফেরত চলে আসছি। আমি যদি অন্যায় করে থাকি আমাকে ফাঁসি দিতে পারে। রাজা ফাঁসি দিবে? তাহলে হচ্ছে কি, পরিস্থিতি তোমাকে বুঝতে হবে। এখানে তখন রাজা বলল, আমার পরিষদের প্রতিটি লোক তোমাকে কি ফাঁসির দায়ে সাব্যস্ত করেছে, কিন্তু আমি কুল ছিলাম, কারণ আমার একটা কনফিডেন্স ছিল, আই শুড নো দ্য রিয়েলিটি। তো সেই জন্য ব্যাপার হচ্ছে যে কুল থাকতে হবে, রিয়েলিটি দেখতে হবে। এখন একটা ব্যাপার হচ্ছে, শিবলি স্যার তোমার শিক্ষক, উনি তোমাকে ক্লাসে হঠাৎ করে একটা চটকানো মেরে দিল, তুমি যদি একটা বার ছিল স্যার তো এই কাজ করে না, সামথিং রং। কুল থাকো, স্যারকে বলো না স্যার কি এমন অন্যায় করলো। এমন তো হইতে পারে যে তুমি যেটা শুনবা সেটা যদি মানসিকভাবে প্রস্তুত না, তোমার একটা বিশাল আশীর্বাদ তার কাছে অপেক্ষা করছে, সে তোমাকে প্রুভ করার জন্য এই কাজটা করছে। অনেক কিছু থাকতে পারে এই ব্যাকগ্রাউন্ডে, অনেক থাকতে পারে যে হয়তোবা উনি প্রমাণ করতে চেষ্টা করেছে যে এই ছাত্র আমার প্রতি লয়াল, দেখা আজকে থাপ্পড় দেওয়ার পরে সে আমার প্রতিবাদ করে হাউ মাচ ইজ লয়াল টু মি।
অনেকগুলো এফেক্ট থাকতে পারে, কিন্তু তুমি যখন শুনবা তখন না তুমি কৃতজ্ঞতা গদগদ করবা, কিন্তু তোমারও থাপ্পড় বলা, তুমিও সারা একটা ধাম করে দিয়ে দিলে, তো কি হলো? তোমাকে কুল থাকতে হবে। হ্যাঁ, সব জায়গায় কুল থাকা ঠিক না, এই জাজমেন্টটুকু তোমাদের রাখতে হবে, কোথায় কুল থাকতে হবে, কোথায় কুল থাকতে হবে না। বাট যেখানে তোমার পাওয়ার আছে সেখানে তোমাকে অ্যাবসর্ব করতে হবে। কেউ ক্রিটিসাইজ করলে আমার মাথা রক্ত উঠে যায়। ক্রিটিসাইজ তোমার জীবনে সবচেয়ে আশীর্বাদ হওয়া উচিত। কেন? কারণ তুমি যদি ক্রিটিসাইজ শুনতে না পারো, ইউ ক্যানট মেক ইউ কারেক্ট। এখন এখানে মনে করো যে অনেকের মুখে গন্ধ আসে, কিন্তু সে যদি কেউ তাকে বলে ফ্রেন্ড তোমার মুখে কিন্তু গন্ধ আসে, সে কি রেগে যাবে? তার উচিত হবে চেক করা। মেবি সে হয়তো যেই খাদ্য খাচ্ছে তার জিহ্বাতে পড়ে থাকে একটা প্রলেপ আকারে, সেটা সে জানে। সে তো মনে করে আমি তো ডেলি এত ভালো করে দাঁত মেজে আসি, তারপরে কিভাবে বলে, কিন্তু আসলে দাঁতের প্রবলেম না, আর জিহ্বার প্রবলেম। অনেক গ্যাস্ট্রিক প্রবলেম থাকে, জিহ্বায়ও না দাঁতেও না, ভিতর থেকে গ্যাসটা বেড়ে আসে, তাহলে তাকে ডাক্তার কাছে যেতে হবে। অনেকের হচ্ছে পেটে অসুখ থাকে, সেটাও তাকে কিউর করতে হবে, তাকে পানি বেশি করতে হবে, তাকে কিছু কিছু খাওয়া আছে যেগুলো খেতে হবে। এখন প্রশ্ন কেউ তোমাকে না ধরিয়ে দেয়, হাউ ক্যান ইউ রেকটিফাই ইউরসেলফ? তুমি কিভাবে করবা? তো সেই জন্য হচ্ছে শুধু আমি একটা উদাহরণ বললাম না, লট অফ উদাহরণ, হাজার হাজার উদাহরণ আছে। ক্রিটিসাইজ যারা করে, তুমি কি বলতে পারবা যে তোমার সামনে দাঁড়িয়ে ক্রিটিসাইজ সামনে দাঁড়িয়ে সে তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড? এটাকে বিশ্বাস করো, সে তোমার সবচেয়ে বড় ফ্রেন্ড। কেন? আর সে যদি তোমার ওপেনলি ক্রিটিসাইজ করে, তাহলে বুঝতে হবে যে ও প্রবলেমেটিক লোক, তোমাকে আসলে সে ডুবানের জন্য ক্রিটিসাইজ করে। তো সেই জন্য বলতে ক্রিটিসাইজ গ্রহণ করা মানসিকতা থাকতে হবে এবং ক্রিটিসাইজকে ভালোবাসতে হবে। অলওয়েজ খেয়াল করতে, টাইম ইজ এ মেজর ফ্যাক্টর। অ্যাটলিস্ট কেরিয়ারের ব্যাপারে টাইম ইজ এ মেজর ফ্যাক্টর, নো ডাউট। এটা কোনো অল্টারনেট নাই। তোমরা সবসময়, কারণ ওই যে একটা কথা বলা আছে যে তুমি পরীক্ষায় সবকিছু ভালো করলা কিন্তু রেজাল্ট আসছে শূন্য, কারণ তুমি শূন্য দিয়ে পূরণ করে ফেলেছো। এখন প্রশ্নটা টাইমটা কিন্তু অলমোস্ট বলা হয় যে টাইম ইজ অলমোস্ট, এটা কিন্তু একটা মানে কি বলা যায় যে লট অফ ফ্যাক্টর। যেমন মনে করো যে আজকের ইন্টারভিউ কিন্তু তোমরা হয়তো জানো না, সকালে কিন্তু আমরা একটা মার্কিং রেখেছি টাইমিং, কে টাইমিংটা মেনটেন করে, তার উপরে কিন্তু মার্কিং আছে, কে কখন ঢুকলো। কারণ এগুলো একটা বারবারই বলছে, জীবনে চলার পর তোমার কিন্তু কিছু ইন্টারভিউ ফেস করতে হবে। তো এখন আরেকটা ব্যাপার খেয়াল করো যে উইনার এবং লুজার, উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার উইন, আই এম এ উইনার, আই এম এ লুজার এনিওয়ে। এটা কেন? এটার অনেকগুলি পয়েন্ট এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। সেটা হচ্ছে যে আসলে উইনার আর লুজারের ভিতরে অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন উইনারকে যদি জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা এই রুমের পাশে একটা লোক খুব বাজে চিৎকার করতেছে, আপনি কি একটু দেখতে পারবেন? তখন সে বলবে ইয়েস আই উইল ট্রাই। আর যে লুজার সে কি বলবে? ও আচ্ছা আমি দেখি। অর্থাৎ সে কিন্তু ফার্স্ট এক্সপ্রেশনটাই তার থাকবে নেগেটিভ। উইনার অলওয়েজ সে ইয়েস, লুজার অলওয়েজ সে আই মে। উইনার কিন্তু সবসময় তার অ্যাটিটিউডে থাকে অনেক। এখানে আমি অনেকগুলি পয়েন্ট দিয়ে দিয়েছি, তোমরা কালকে যখন আপ করবে তোমরা দেখতে পাবে উইনার লুজার ডিফারেন্স তোমরা ধরে ফেলতে পারবে। তো তোমরা আসলে উইনার গ্রুপে পড়ো না লুজার গ্রুপে পড়ো। একইভাবে কিভাবে ভালো লিডার হওয়া যায়, লিডার হওয়ার কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। তারপরে হচ্ছে যে একটা রিজিউমি কিভাবে আসলে বানাতে হয় অনেকেই তোমরা জানো, বাট তারপর আমি বলবো যে লট অফ পিপলের রিজিউমি কিন্তু প্রপার না। এখানে বেশ কিছু টিপস দেওয়া আছে, যেটা তোমাদের ফোরামও আছে, এখানেও আছে, কিভাবে একটা সিভি টেমপ্লেট করবা, কিভাবে সত্যিকার অর্থে। এটা কিন্তু তোমরা একটা সিভি কিন্তু লট অফ বেটার পারফেক্ট করে। কেউ যদি সিভি দিয়ে লিখো সুন্দর করে, আমার মতো আমি বললাম আমার লিখবা না, তোমাকে মিন করতে হবে সেটা। If I am getting any opportunity to prove myself, to getting any works, I am very confident to prove my efficiency through innovation, utilizing the technology, minimize the gap, utilizing the timing, get the best and perfect solution. তোমার ইন্টারভিউ ডাকবে, বাট আমার কথা শুনে তোমরা লিখবা না, তোমরা তোমাদের মতো করে আরো সুন্দর করে লিখবা। কারণ ইন্টারভিউ দেখতে চায় তার থিমটা কি, তার অ্যাটিটিউডটা কি। এখানে কিছু কুইক কিছু টিপস দেওয়া আছে যে কিভাবে তোমাদের অ্যাটিটিউডটা ডেভেলপ করবা, সেটা তোমরা একটু দেখে নিবা। আমি এখানে যাচ্ছি না। পুট থিংস ইন পার্সপেক্টিভ, তাও পয়েন্ট, হ্যাভ সামথিং টু লুক ফরওয়ার্ড টু, হেল্প আদার্স। আচ্ছা, অনেকে এই একটা কথা একটু বলে হেল্প আদার্স, আরে মানুষের হেল্প করে কোনো লাভ নাই। এটা কিন্তু অনেকেরই বক্তব্য যে অনেকে লাভ কি, জীবনে বহু উপকার করছে, কোনো ইয়া হয়।
এটা ভুল। কারণ তুমি 100টা লোকের যদি উপকার করো, তোমার 2-3টা লোকের উপকারে তোমার জীবন চেঞ্জ করে দিবে, তুমি জানো না। আচ্ছা, এখন আমি 2টা উদাহরণ দিই আমার লাইফস্টাইলে, তাহলে তুমি রিয়েলিটি পাবে। আমি যখন প্রথম ব্যবসা শুরু করি, তখন আমার একটা জুনিয়র ছেলে বিশ্ববিদ্যালয়ে, সে এসে তখন আমার ডেস্কটপ কম্পিউটিং, যেটাকে ডিটিপি বলা হয়, সেখানে সে অলমোস্ট তৎকালীন, আমি বলছি 1990 কথা, 1990-তে সে প্রায় 3000 টাকার মানে কি বলা যায় যে পারিশ্রমিকের কিছু কাজ করে নিল। স্বাভাবিকভাবে আমার যারা কাজ করছে তারা খুব খুশি, উনি বিকালবেলা যখন চলে যাবে পেমেন্ট করে যাবে। বাট সামহাউ সে আমার সামনে এসে, ভাই আমার কাছে পয়সা নাই, আমি টাকাটা দিতে পারছি না। এখন আমি কিন্তু লজ্জার সময় কিছু বলতে পারি নাই, কিন্তু আমার লোকজন একটু খেপে গেছিল, আমি তাদেরকে থামালাম। কেন থামালাম? কারণ আমার একটা কনফিডেন্স যে ছেলেটা কাজটা করছে, সে কিন্তু ভেরি সিনসিয়ার। আমি তাকে বিশ্ববিদ্যালয়ে যতটুকু দেখে আসছি সেই ধরনের কাজ করার কথা। তার ভিতরে গিল্টি ফিলিংস হওয়ার কথা যে এতটুকু খাটে সারাদিন সে পেমেন্ট না করে চলে গেল। তা আমি আমার ছেলেদেরকে বললাম যে ঠিক ধরে না, একটা উপকার করলাম, কি হবে? বলে না স্যার, এরকম পয়সা দিল না, আমার 3-4টা লোক সারাদিন খাটে কাজটা করলো। আজ ঠিক আছে, একটা হেল্প করলামই না তো মানুষকে। লেটস সি, আমি তার সাথে কোনোভাবেই খারাপ বিহেভ করতে দিলাম না কাউকে। আচ্ছা, এখন কি হলো দেখো, এই ছেলে পরের দিন কিন্তু আসলো আমার কাছে এসে। তখন কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারও ছিল, আমাদের অনেকগুলি ডিপার্টমেন্ট ছিল তখন। তো সে এসে বললো, সুর ভাই, আমি আসলে অসম্ভব গিল্টি ফিল করলাম এবং আই এম ভেরি গ্র্যাটিটিউড। সো আমি আপনারা যাওয়ার পরে আই ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউ সাম বিজনেস। আমি যে উপকারটুকু নিলাম, অ্যাটলিস্ট হাউ ক্যান আই গিভ ইউ দ্য রিটার্ন? সো আমি 4টা ছেলেকে নিয়ে আসছি, ওরা ট্রেনিং করবে 3জন, যেই পারে এখনকার ভাড়া হলো 50,000। ছোট্ট উদাহরণ দিলাম, হাজার হাজার উদাহরণ দিতে পারো। তার মানে তুমি ছোট্ট একটা হেল্প, কোন একটা হেল্প যদি মানুষকে করো, সেটা কিন্তু রিটার্ন আসবে, হয়তো সবগুলো থেকে আসবে না। কেউ উল্টা তোমার ক্ষতিও করবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, তুমি তোমার হেল্প করো না। অ্যাজ এ হিউম্যান বিং ইউ ডু ইউর জব, তুমি নিজেও জানো না কে তোমাকে চেঞ্জ করবে। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা দিই, আমার ব্যবসাটা টার্নিং পয়েন্ট। সেই টার্নিং পয়েন্টটা কি, কোন একজন রিলেটিভ, দুঃসম্পর্কের একজন রিলেটিভ, সে আমাকে বা আমার অফিসকে ব্যবহার করে। সে তখন ইউএনএসসিআর এর সিনিয়র অ্যাডমিনে আছে, খুব ভালো পজিশন। আমার কিছু পারিশ্রমিক ব্যবহার করে সে তার অফিসে কিছু কম্পিউটারাইজেশনের কাজ করলো, কিন্তু বিনিময়ে সে একটি পয়সা দেয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তার কাছে চাইনি, কিন্তু আমাদের অফিস থেকে বললো, স্যার আমরা একটা চিঠি দিয়ে বলতে পারি যে আমরা এই সার্ভিসটুকু প্রাপ্য। জন্য কারণ এই লোকটাকে আমি জানি, লোকটা খুবই পোলাইট, কারণ সে যেহেতু আমার দুঃসম্পর্ক আত্মীয়, আমার মনে হয় এটা ঠিক হবে না। লেটস সি, উপর আল্লাহ আছে তো। দেখুন, 6 মাস পরে কোন এক কারণে কোন এক বাসায় ছাদে উনি আর আমি পায়চারি করছি, মানে হাঁটছি একটা কোন একটা প্রসঙ্গে 2-3 জন। তখন হঠাৎ করে উনি আমাকে বললো, এই তুমি কম্পিউটার ব্যবসা করো না? বলছি হ্যাঁ। এই আমার তো সিরিয়াস একটু ইয়ে লাগবে, হেল্প লাগবে। আমি বললাম আমারও হেল্প নেবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন, একটু বলেন কি উপকার করতে পারি। তোমাদের আমি যে রোহিঙ্গারা, তোমাদের আমি জানি না তোমাদের মনে থাকার কথা, তোমরা তো অনেক ছোট ছিল হয়তো, যেহেতু 1990, আমি জানি না তোমাদের জন্ম তো এর আগে হওয়ার কথা নাকি। আচ্ছা, এনিওয়ে, তো রোহিঙ্গা শরণার্থীদের নাম তো শুনছো তোমরা, তাই তো? কারণ বাংলাদেশে 1991 কথা, এটা 91-তে বাংলাদেশের বার্মার থেকে, মায়ানমার থেকে রোহিঙ্গাদেরকে এই দেশে থ্রো করা হলো, লাখে লাখে রোহিঙ্গা। তখন কি হলো, আন্তর্জাতিক শরণার্থী, মানে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস, জানি যেটা শরণার্থীর এই ইউনিটটা, তখন কিন্তু উনি হি ইজ দ্য সেকেন্ড ম্যান। তখন জাতিসংঘ থেকে বলা হলো যে কতজন রোহিঙ্গা কারা কারা এসেছে, ইমার্জেন্সি তাদের 10 থেকে 15 দিনের লিস্ট পাঠাও। তো তখন তো আজকের যুগের মধ্যে ইমেইল এসব কিছু ছিল না, ইমেইলে জন্মই হয়নি। তো এগুলো কি করতো, সেই কম্পিউটারে বিরাট প্রিন্টার দিয়ে ডট ম্যাট্রিক্স প্রিন্ট দিয়ে প্রিন্ট করে পাঠাই দেবে। তুমি আমাকে বললো যে আমার কিন্তু প্রচুর পেপার লাগে, কিন্তু আই নিড মানে ইমার্জেন্সি প্রিন্ট। তুমি কি আমাকে 400 বক্স পেপার দিতে পারো, 400 কার্টুন? আমি খুব অবাক হয়ে গেল, কারণ ওই মুহূর্তে আমার ক্যাপাসিটি নাই 400 কার্টুন। কারণ কালার এবং 3 ফ্লায়ার বলে, যেগুলো এখন হয়তো ইজি, বাট তখন ভেরি টাফ। বাংলাদেশের কিছু ইম্পোর্ট 3 ফ্লায়ারে 400 বক্স কার্টুন লাগে। আমি বুঝতে পারো যে 5 টন ট্রাকের, পুরো ট্রাক 2 ট্রাক লাগে। তো আমি সাহস করে বলে ফেললাম যে হ্যাঁ পারবো। আমার দেখা যাক না কি হয়। ওই যে বললাম যে বি পজিটিভ, তুমি উইনার অলওয়েজ বলতে হবে, দেখা যাক, চেষ্টা করবো। তো পরের দিন কিন্তু আমি স্বাভাবিকভাবে আমার সার্কেলে খবর নিলাম। খবর নেওয়ার পরে আমি দেখলাম যে অলমোস্ট 16 লক্ষ টাকা প্রাইস পড়ে।
কারণ ওই মুহূর্তে আমার কিন্তু এত পুঁজি নেই, 16 লাখ টাকা ডেলিভারি দেওয়ার মতো 91 আমার সেই সিচুয়েশন ছিল না। এখন কি হলো, আমি ওনাকে ফোন করলাম যে আঙ্কেল গুডস পাওয়া গেছে, বাট আমি তো আসলে এত টাকা ডেলিভারি দিতে পারবো না, আমি হচ্ছে 4-5 লাখ টাকা অবজর্ভ করতে পারবো। উনি আমাকে তুমি পেয়েছো? আমি বলছি হ্যাঁ। তো বলছে এটা তো ম্যাডাম তুমি আমার উপকার করছো না, আজকে তোমার উপকার করি আমি, তাহলে আমাকে টাকা আমাকে আগে দিতে হবে। কারণ বিকজ দ্য গাই উইল ডেলিভার মি, সে আমাকে, আমি ছোট কোম্পানি, তখন তো আমাকেও 16 লাখ টাকা ক্রেডিট দেওয়ার মতো অবস্থা নেই। তো তারা বললো যে আপনি যদি ইউনিসিওর চেক সরাসরি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা অসুবিধা নেই, ডেলিভারি দিয়ে দিব। ওনাকে আমি বললাম, উনি বললেন এটা তো ম্যাডাম এটা কোনো অসুবিধা নেই, আমি 2 দিন পরে চেক দিয়ে তোমাকে আগে দিয়ে দিলাম, ঠিক আছে তুমি ডেলিভারি দাও। তো প্রাইস নিয়ে তুমি চিন্তা করো, উনি আমার বললো যে তুমি কিছু প্রফিট করবো, অসুবিধা নেই, তুমি প্রফিট করো, কোনো প্রবলেম হবে না। এখন প্রশ্ন হলো যে ওই ডেলিভারি যখন ট্রাক, আমার মনে হয় যে সচিবালয়ে যখন ট্রাক ইন করলো, আমি ওনাকে ফোন করলাম, ট্রাক তো ইন করলো, ওই সাথে লোক আছে, তো আপনি একটু আপনার লোকে বলে দেন না পেমেন্টটা দিয়ে দেওয়ার জন্য। উনি পেমেন্টটা দিয়ে দিল এবং তৎকালীন আমলে এই 16 লাখ টাকার ভিতরে 4 লক্ষ টাকা আমি প্রফিট করি, নেট প্রফিট। আচ্ছা, এখন মজাটা আরো শুনে নাও, উনি আমাকে একদিন বাসায় ডেকে নিল, আমি ভাবলাম তুমি নিশ্চয়ই হয়তো বলবে যে আমার জন্য কি রেখেছ, তো সেই জন্য আমি কিন্তু 2 লাখ টাকা সাথে নিয়ে গেলাম, যদি আঙ্কাল যেত বললামই তো একটু খুব কাছাকাছি রিলেটিভ, তাহলে আমি বিব্রত অবস্থায় পড়ে যাবো, কারণ উনি আমার বলছে তুমি কিন্তু প্রফিট করবো। তো উনি আমার বলে যে কি ব্যাপার, কি জন্য আসছো বলো। তা আমরা জিজ্ঞেস করলাম তুমি কি নিয়ে আসছো, আমরা না কিছু টাকা নিয়ে আসছি। তাহলে কত আনছো? আমরা 2 লাখ। কত প্রফিট করছো? 4 লাখ। তা আমার বললো তুমি একটা বোকা ছেলে। আমি কেন? তোমার মিনিমাম 10 লাখ টাকা প্রফিট করা উচিত ছিল, কারণ আমি তোমাদের সুযোগ দিলাম। তা আমি ওনাকে বললাম যে যাক ঠিক আছে আনতে আমি 2 লাখ টাকা, যাও তুমি 10 লাখ প্রফিট করলে আমি 2 লাখ টাকা নিলাম, তুমি 4 লাখ টাকা প্রফিট করছো দরকার নেই, কারণ তুমি তো আমার উপকার করছো। কিপ ইন মাইন্ড, আমি উদাহরণটা কেন দিলাম বুঝছো? তার মানে তোমরা জীবনে চলার পথে অনেক লোকের উপকার করতে হবে। রাস্তায় একটা লোক পড়ে গেছে, তুমি কি জানো যে এই লোকটা হয়তো বাংলাদেশের একজন শ্রেষ্ঠ উদ্যোক্তা হইতে পারে? তুমি তো জানো না। তুমি যদি লোকটাকে ধরে জায়গা মতো তাকে পৌঁছিয়ে দাও, তুমি কি নিজেও জানো যে এই লোকটার কারণে তোমার ভাগ্য পরিবর্তন হইতে পারে? তুমি হয়তো বলো আজকের যুগে এগুলো হয়নি স্যার, হয়, অনেক হয়। তো সেই জন্য বলছি তুমি চলার পথে যেখানে যে অবস্থা যেই সুযোগটুকু তুমি পাবা, ইউ ট্রাই টু এক্সচেঞ্জ ইউর। আমার কোনো ক্ষতি হচ্ছে না, তোমার যদি অস্তিত্ব বিসর্জন না দেয়, পার্সোনালিটি বিসর্জন না দেয়, তুমি কি মানুষের উপকার করতে পারো না? সুতরাং বলছি এই হেল্পটা তোমরা এক্সটেন্ড করো, কারণ এটা অনেকেই এই এফেক্ট অনেকেই জানে না। কারণ আমি এই কথাটা খুব বেশি দূর গেলাম না, শুধু বললাম যে যদি তুমি উপকার করো তার রেজাল্ট তুমি পাবে, টুডে অর টুমরো তোমাকে রেজাল্ট দিবি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে খুব ছোট্ট কথা, টেক এ ব্রেক। যেমন এই যে আমরা তোমাদের একটু ব্রেক দিচ্ছি, এটা কি জন্য? তোমাদের ব্রেদিং স্পেস ঠিক রাখার জন্য, কারণ কন্টিনিউয়াসলি বলে গেলে কিন্তু হবে না। কিন্তু লাইফেও কিন্তু যখন তোমরা দেখবা যে প্রচুর পরিশ্রম করছো, মাঝে মাঝে কিন্তু ব্রেক নিবে। ধরো 1-2 দিন তোমরা ফ্যামিলির সাথে সময় দিবা, কারণ অনেকেই কাজটা করে না, এটা কিন্তু উচিত না। এখানে কিছু ডিটেলস আছে। রেফারেন্স, তোমরা অনেক সময় ম্যাক্সিমাম যে কাজটা ভুল করে, রেফারেন্সটা তোমরা করো কি তোমাদের টিচারদের নামগুলো দিয়ে দাও, যে ওই ডিপার্টমেন্ট হেড বা আরো কয়েকজন টিচারের নাম দিয়ে দিচ্ছে, হুইচ ইজ ভেরি রং। কোনো ইন্টারভিউ কিন্তু এটা খুব সিরিয়াসলি নেয়, কারণ তোমরা এই টিচারে দিচ্ছ সবাই এই কাজটা, কারে খুঁজে নেবে দেখা গেল তাদের এটা ভুল। এই কষ্টটুকু তোমাদের করতে হবে, যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত খুঁজে বের করতে হবে যে তোমার রিয়েলি রেফারেন্স। কারণ যখন টিচার নামটা তখন কেউ ফোন করাটা বিরক্ত ফোন করে, কারণ টিচারের কাছে ফোন করলে কি করবে? সে বলো ও আছে, ও দিচ্ছে, ও তোমার ছাত্র, তুমি চিনে নাকি। রেফারেন্স মিন হলো তোমার সম্পর্কে কে জানে, ইউ মাস্ট হ্যাভ টু কিপ ইন মাইন্ড। রেফারেন্স মিনস হচ্ছে তোমার সম্পর্কে কে জানে, আর হোক না সে যে কোনো পজিশনে, ইট ডাজন্ট ম্যাটার। যে অনেকে হয়তো মনে করতে যে বড় কারো রেফারেন্স দিলে এইটা হয়তো সিভিতে একটু ওয়েট থাকে, নো, এটা একটা রং ধারণা। তুমি যদি কোনো একটা মিনিস্টার বা একদম ভেরি পাওয়ারফুল লোকের রেফারেন্স দিলা, ওই লোকটা ফোনই করতে পারবে না যে তোমার ইন্টারভিউ করছে, এটা রং। সুতরাং রেফারেন্স তুমি দাও না, তোমার দরকার হলো চাচা, দরকার হলে আমি বলে দিই। অনেকে হয়তো বলতে স্যার আমার রেফারেন্স দেওয়ার মতো আসলো মানে প্রমিনেন্ট কেউ না, ইট ডাজন্ট ম্যাটার। রেফারেন্স মিনস হচ্ছে যে তোমার সম্পর্কে একটা লোক বলতে পারবে। এখন ধরে নাও যে তুমি রেফারেন্স হিসেবে ইউজ করলা তোমার পাশের বসার একজন মুরব্বীকে, যার বাড়ি দিয়ে স্থায়ী বাসিন্দা এখানে। হ্যাঁ, তো এখন রেফারেন্সটা যদি তুমি প্রপারলি ব্যবহার না করো, তাহলে 90% ক্ষেত্রে করে কি ইন্টারভিউয়ার সেখানে ফোন করার অব্লিগেশন ফিল করে। তো অনেকে বলে ভাই এত ভালো সিভি, নামি দামি লোক দিলাম,
কিন্তু আসলে ইটস রং। রেফারেন্স তুমি দাও একদম যাকে ইজি অ্যাক্সেসেবল, খুব বেশি প্রমিনেন্ট দরকার নেই, ইজি অ্যাক্সেসেবল, তার মোবাইল নাম্বারটা দাও, তার ইমেল নাম্বারটা দাও, তার রিয়েল অ্যাড্রেসটা দাও, তাহলে কিন্তু ইন্টারভিউ হবে যে হি ইজ দ্য রাইট গাই। কিন্তু তোমরা কি করছো, 90% যারা সিভি শিখে তারাও বলো না এই কথা। কিন্তু আমি যেহেতু বারবার বলছি যে আমি আমার পয়েন্ট অফ ভিউ যে কথাগুলো বলছি, সিভিতে তোমরা কিন্তু একদম রিয়েলি এফেক্টিভ লোককে দিবা, যে কথা বলবো ও আচ্ছা জামশেদ আমার নাম দিয়েছে, হ্যাঁ আমাকে বলেছে, কেন বলুন তো, ও খুব ভালো ছিল, হি ইজ ভেরি গুড। এই যে ইন্সপিরেশন যখন সে দিবে রেফারেন্স দিবে, তখন কিন্তু তোমার কিন্তু ডেফিনেটলি ইউ উইল গেট এ গুড মেরিট। সেই জন্য বলছি যে রেফারেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি আশা করি তোমরা সবাই খেয়াল করবা, এই ভুলটা কেউ করবে না যে আমার রেফারেন্সে খুব শিক্ষিত হইতে হবে, তাকে নামি দামি হইতে হবে, নট নেসেসারি। যদি নামি দামি কেউ থাকে তোমার রিয়েলি ক্লোজ বাই নেম বাই অ্যাড্রেস করবে সেটা অন্য কথা, কিন্তু বাট 99% ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা এফেক্টিভ লোকজনকে ব্যবহার করার জন্য। গণ বা কমন সবাই ব্যবহার করে, এলাকার একজন মুরব্বী, মনে করো সে একজন এলাকার এমপি, আর তুমি ভাবলো তুমি আমার এলাকার স্থানীয় এমপি, আমি ওনার সংগঠন করি, কেন দিব না? কেন? কারণ কি হচ্ছে, এই ভদ্রলোক মেম্বার অফ পার্লামেন্ট বা যাই হোক, তুমি যখন বিপদে পড়বা এমপ্লয়ার জানে তাকে ফোন করবে, ও আমার এলাকার ছেলে, আমি সেই হিসেবে দিচ্ছি, আমি কিন্তু জানি না কেউ সম্পর্কে, শেষ, তোমার চাকরি কিন্তু হচ্ছে না। সেজন্য এমন একজনকে দিবা যে তোমাকে রিয়েলি সার্টিফাই করে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো আমি মনে হয় অলমোস্ট শেষ পর্যায়ে, এখানে যে পয়েন্টগুলো আছে তোমরা অলরেডি কালকে পেয়ে যাবা। এবার তোমরা একটু বলো, তাহলে আমার মাত্র 15 মিনিট সময় আছে, ধরো বলো তোমরা একটু কি কি বুঝলে, আমাকে প্রশ্ন করো, ডোন্ট ফিল শাই, বলো। যে কেউ বলতে পারো, কোনো শাই ফিল করে বলো। ব্যবসা হতে গেলে আমাকে কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে? কি ব্যবসা তুমি কি সেটা সেট করছো? তোমারটা দিয়ে দিলি, সবাই খেয়াল করো, আমি ওকে ব্যবসায়ী বানাচ্ছি, দেখো যদি আল্লাহকে কবুল করে। তুমি কি সেট করছো তুমি কি ব্যবসা করবা? আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আমার টার্গেট হচ্ছে আমি বাংলাদেশ থেকে কোনো কিছু এক্সপোর্ট করা, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করা, টেক্সটাইল রিলেটেড। তুমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে চাচ্ছ, রাইট? টেক্সটাইলে কিন্তু লট অফ ক্যাটাগরি আছে, তুমি কোন ক্যাটাগরিতে করবে? টেক্সটাইলে কিন্তু তুমি র মেটেরিয়ালস আছে, ফিনিশ প্রোডাক্ট আছে, আমি অ্যাক্সেসরিজ তুমি করতে চাও। সেই অ্যাক্সেসরিজ কি এখানে প্রডিউস হবে? তুমি ইম্পোর্ট করতে চাও না এক্সপোর্ট করতে চাও? স্যার আমি ফার্স্টে আমার টার্গেট আছে যে আমি সরাসরি বাইরে থেকে আনবো, দেন যদি ওইটা ইমপ্রুভ করে তাহলে সেটা বাংলাদেশে তৈরি করবো। ফার্স্ট টাইম ইউর টার্গেট ইজ টু মেক দ্য ইম্পোর্ট, রাইট? আর তুমি যদি ইম্পোর্ট করতে চাও তাহলে প্রথম তোমাকে জানতে হবে তোমার মার্কেটটা কোথায়, কে তোমার প্রোডাক্টটা নিবে। তুমি যদি ইম্পোর্ট করে নিয়ে আসো, তোমার মার্কেট যদি তুমি না জানো, তুমি কি ইম্পোর্ট করে বিক্রি করতে পারো? পারো না। সো ডু ইউ থিঙ্ক যে তুমি কার কাছে বিক্রি করবো? কারা? সেটা আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তোমার কার সাথে পরিচয় আছে? স্যার খুব ভালো পরিচয় নাই, তো সাপ্লায়ার হিসেবে তাহলে তোমার প্রথম দায়িত্ব যেটা হবে, কারণ যে ব্যবসায়ী করবা তোমাকে ফার্স্ট জানতে হবে যে তুমি কোন প্রোডাক্টটা করবে। প্রোডাক্টটা করার পরে তোমাকে রাইট সেগমেন্ট জানতে হবে, তুমি কোথায় সাপ্লাই দিবে। তোমাকে যদি কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাপোর্ট না দেয় যে হ্যাঁ তোমার নাম কি সেলিম, তোমার যদি বলে যে সেলিম তুমি এই প্রোডাক্টটা নিয়ে আসো, আমি তোমার গুডসটা কিনে নিব, মেবি সেটা হোক স্মল পর্যায়ে, বাট উইদাউট কনফিডেন্স তুমি কিন্তু আনবে না। কারণ আলাদা হবে কি, তুমি যে টাকাটা ইনভেস্ট করবা তুমি কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যাবে, কারণ তোমার কেউ নিবে না। সেই জন্য হচ্ছে মার্কেট কিন্তু ভেরি কম্পিটিটিভ। তার অর্থ এই না যে যারা ব্যবসায়ী হলো তারা ব্যবসা হবে না, কারণ কম্পিটিশন হলেও কিন্তু যত বেশি কম্পিটিশন হবে তত কিন্তু ব্যবসার ভিতরে স্বকীয়তা আসবে, সৌন্দর্য আসবে। এখন হচ্ছে কি, তোমরা প্রথম যেটা হচ্ছে যে তুমি যদি ব্যবসা করতে চাও, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, যারাই ব্যবসা করছে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে আমি এই ব্যবসা করবো। বিজনেস ডেফিনেটলি ভালো, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে এর উপরে কোনো প্রফেশন নেই, বাট অ্যাগেইন তোমাকে সিলেক্ট করতে হবে কোন ব্যবসাটা তুমি করবে। সেইভাবে যেমন আমি যদি বলি যে তোমার যদি যারা যদি বলে যে খুব বেশি দূরে না, তোমার যদি বলে যে কাঁচা বাজার কি বলে তরি তরকারি ব্যবসা করো, এটাও কিন্তু সত্যতা আছে। যে কেন তরি তরকারিও কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে দেখতে হবে সোর্স কি, কোথা থেকে আনে। সে নরসিংদী থেকে আনে, সে মনে করো যে আরো অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে, তোমাকে সেই ডিস্ট্রিক্টে যেতে হবে, তার সাথে কথা বলতে হবে। ওখানে কারা ফরিয়াতে বুঝো মধ্যস্থতা কারা, কারণ তুমি তো সরাসরি কৃষকের কাছে যেতে পারবো না, মাঝে কিন্তু একটা ফরিয়াদ শ্রেণী তোমাকে বাধা দিবে। তুমি ফরিয়াদের সাথে কথা বলতে হবে যে ভাই আমি কিন্তু ছাত্র, আমার ব্লাড কিন্তু খুব ফ্রেশ,
আমি সরাসরি কৃষকের থেকে কিনতে চাই, আপনি আমাকে বাধা দিবেন না। ইউ শুড গেট দ্য গ্যারান্টি। এখানে তুমি তাদেরকে ওই যে বলো আর্টিস্ট সরি বলো, থ্যাংক ইউ বলো, কনভিন্স করো যে ভাই আমি কিন্তু আপনাদের সাথে না, কেন আমি আপনাদের মতো এই মধ্যস্বত্বভোগী হবো না, আমি এই প্রোডাক্টটা নিতে চাই, বিকজ এখান থেকে আমি কিছু আর্ন করবো, নলেজ কিছু পয়সা উপার্জন করবো, করে আমি আমার নিজস্ব শখ কিন্তু ঢাকায় আমি একটা বড় একটা ডিপার্টমেন্ট স্টোর করবো, সেখানে আমি কিন্তু আপনাদের থাকবো না। সো ইউ হ্যাভ টু গিভ মি দ্য অপরচুনিটি। তাহলে আমি কি ফরিয়ারা তোমায় গ্যারান্টি দিল, ওকে সেদিন তুমি করো, তোমার বাধা দিব না, উইন করো। এবার আমি ঢাকায়, মানে আমি একটা খুব স্মল উদাহরণ দিলাম, কারণ এখানে ইনভেস্টমেন্ট অল্প টাকা, 2000 টাকা দিয়ে ব্যবসা করতে হবে, জানো 2000 টাকা দিয়ে তুমি 5,000 টাকা প্রফিট করা সম্ভব। হাও আমি যে এই জন্য খুব স্মল উদাহরণ দিলাম। ঢাকায় আসো, ঢাকায় একটা টার্গেট শ্রেণী কারা, এখন তুমি যদি কারণ বাজারে দাও তোমার পাতা দিবে না, সেটা চাঁদা বাজার সব মিলে তোমার কিন্তু সাইজ করে ফেলে, ওরা প্রচুর পরিশ্রম করে ঢুকতে হবে। তুমি সাপ্লাইয়ের লেভেলে যাও, বড় বড় যারা ডিপার্ট স্টোর গুলো করেছে, পাড়ায় পাড়ায় যারা করে তাদের সাথে কথা বলো যে ভাই আমি আপনাদেরকে 2 ট্রাক মাল দিব, এই আমাকে এই প্রাইস দিব। এটার পরে তুমি যেখান থেকে আনছো সেখানে তুমি কনফিডেন্স অর্জন করতে পারো, তোমাকে বাকি দিবে, বা হয়তো প্রথমে নাও দিতে পারো। আবার তোমরা যদি কনভিন্স করতে পারো, লট অফ কৃষক আছে দে ডোন্ট বদার, দে হ্যাভ দ্য ভেরি গুড ফিলিংস, তাহলে তোমার ক্রেডিট দিতে পারো। তুমি দেখা গেলো যে ক্রেডিট নিয়ে 2000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে তুমি 10,000 টাকা প্রফিট করতে পারো, কারণ বিকজ সে তোমাকে অ্যাডভান্স ক্রেডিট দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তোমার কি বলে নোটটা, বা এই যে তোমার অনেক সময় কি হয় জানো, পয়সা থাকলেও বাকি আনতে হয়, কেন টু গেট দ্য কনফিডেন্স। তুমি যখন পয়সা আছে তুমি ইচ্ছা করে দিতে পারো, বাট সে তোমাকে সাপ্লাই দিতে যাচ্ছে ক্রেডিট, তুমি ক্রেডিট নিবা। সো বিজনেস কিন্তু অবশ্যই ভালো, আবার বিজনেস চ্যালেঞ্জ আছে। ওই যে বললাম যে উইনার তার জন্য রাইট চয়েস টু গো টু দ্য বিজনেস, বাট যে লুজার, ওই যে বললাম যারা হ্যান্ডশেক দেওয়ার সময় দুর্বলভাবে ছেড়ে দেয়, এদের কখনো বিজনেস আসা উচিত না। বিজনেসে আসতে হবে ডেফিনেটলি ভেরি কনফিডেন্ট পিপল, কারণ বিজনেসে তোমার ফেলিউর থাকবে, বাট ইউ হ্যাভ টু কনসিডার দ্য ফেলিউর ইজ সাকসেস। তুমি যদি মনে করো যে আল্লাহ না করো, তুমি যখন আনছো রাস্তায় তোমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তোমার সব মাল নষ্ট হয়ে গেল, খেয়াল করো, বাট তোমার কিন্তু সোর্স ইজ ভেরি কনফিডেন্ট। তার কাছে যদি বলো যে ভাই আমার তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, দেখছেন নাকি পেপারে, বা এই যে থানায় যিনি, এই যে ছবি, আমি কি করতে পারছি, আমি সেদিন তো আপনাদের দয়া আপনাদের করুণা নিয়ে আমি কিন্তু ভালো করছি, আমাকে একটু হেল্প করো। তোমাদের বলতে তারা আবার তোমাকে দাঁড়া করাবে, আবার রেডি নয়, তারা আবার তোমাকে দাঁড় করাবে, যেন এই ছেলেটা যতবার আমাদের কাছে গুডস দিয়ে গেছে ততবার সে কনফিডেন্স হবে। এবং এটা দুইটাকেই তোমাকে কনফিডেন্ট হইতে হবে, এবং তোমাকে স্টাডি করতে হবে এখনই, যে তুমি খুব সিম্পল আইটি ছেলে, তুমি যাও অনলাইনে যাও, ইন্টারনেটে যাও, কথা বলো, তাদেরকে স্ট্রেট বলো না যে আই এম এ স্টুডেন্ট, আই এম জাস্ট গোয়িং টু পাস আফটার 6 months or 7 months, so I am trying to start or flourishing my business, can you help me? Lot of people they go ulta তোমাকে হেল্প করতেছে, but you have to study proper study. একইভাবে তুমি সোর্স ম্যানেজ হওয়ার পরে আবার তুমি ফিল্ড লেভেলে যাও, একইভাবে তুমি ফিল্ড লেভেলে অ্যাপ্রোচ করো। কারণ তোমাদের বড় ক্লাস পয়েন্ট হচ্ছে স্টুডেন্টদেরকে সবাই কিন্তু ফ্রেশ গ্রাজুয়েট থেকে খুব কম লোক আছে যারা নেগেটিভ। এখানে তুমি স্যারদেরকে ব্যবহার করো না, স্যার আপনাদের কোনো লিঙ্কেজ আছে, সাথে হেল্প করে না। অনেক স্যারদের হ্যাঁ আমার সাথে পরিচিত আছে, আমি তো আমাকে ইন্ডাস্ট্রিতে ছিলাম, আজ তোমাকে সেরে আসো পরিচয় করে দিয়েছি। ওখানে তোমার এই যে বললাম যে তোমার পোলাইটনেস, তোমার হাম্বলনেস, তোমার প্রেজেন্টেশন, তোমার অ্যাপ্রোচ, কথা বলার ভঙ্গি, তুমি যে একটা স্যারকে বলো স্যার, সারা জীবন কৃতজ্ঞ থাকলো স্যার, অ্যাপ্রোচ প্রপারলি। স্যার বলে দিচ্ছে না, আবার মেইল করো না, স্যার আমি জানি স্যার আপনি আমার খুব ভালোবাসেন, আপনি ভালোবাসেন, দেখো না স্যার আপনি আমার ভালোবাসেন, বলো না। তোমার একটা সময় দেখবো তার ভিতরে একটা কি বলে সবগুলো তোমার মধ্যে কাজ করবে। সো ইটস ইউর রেসপন্সিবিলিটি হাউ টু। এখানে অনেক টিচার প্রত্যেকটা ডিপার্টমেন্টই দেখবা, যে ডিপার্টমেন্টে পড়ছে কেউ না কেউ আজকে ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো সম্পর্ক রাখে, খবর রাখে, তুমি তাকে ধরো একদিন তো আসি, কারণ আমরা কিন্তু মিক্সিং করে রাখছি। আমাদের এখানে কিন্তু এই ধরনের লট অফ ফ্যাকাল্টি আছে যাদের ইন্ডাস্ট্রিতে ভালো লিঙ্কেজ আছে, ইন্টার্নি করতে যাচ্ছে। আরে বাবা একটা ভালো একটা ফুলের সুন্দর একটা ডিব্বা, ভালো একটা ফুল নিয়ে একদিকে বলো না সত্য করে আই এম গ্র্যাটিটিউড, আমি টেকনিক তোমাদের শিখাচ্ছি, তোমরা শিখো। তুমি যারা ইন্টার্নি করতে যাচ্ছ এই প্রতিষ্ঠানের এমডি কে, ওনার কে, যে রহিম আলী এই প্রতিষ্ঠানে লেখো না ওনার নাম ভুল করবে না সাবধান, তাহলে কিন্তু সব শেষ। দরকার রিপিট করো, কার্ড দিয়ে আসো, কেন কাটছো না কিছুই না, জাস্ট একটা ছোট্ট একটা সুন্দর করে একটা আর্ট করে একটা সুন্দর চিঠি লিখো না, একটা ফুল দিয়ে আসো যে স্যার আমরা কৃতজ্ঞ আপনার ইন্টার্নশিপ করার জন্য, আমি ভবিষ্যতে একজন ব্যবসায়ী হওয়ার আমার ইচ্ছা, যদি কোনোদিন আপনার কোনো গাইড পাই, কোনো উপদেশ পাই, এটা আমার ফোন নাম্বার, এটা আমি খুব কৃতজ্ঞ থাকবো, ফিনিশ। এর বেশি দরকার নেই। ওই লোকটা যদি সচেতন হয়, মানসিকতা ভালো হয়, সেই তোমাকে খবর করবে যে আরে ওর ডাকে তো, সেটা তো ভালো। লট অফ বই, বা তোমার বাসায় মনে করো যে একটা ফ্রুটস আছে, নিজের ফল দাও না, সেটা আমার গাছে খুব ভালো লাগলো, চিঠি দিয়ে দিও,
আপনারা করতে গিয়ে খুব গ্র্যাটিটিউড, যার জন্য আমার মা হয়তো বলবো যে যাও না তুমি ওনাকে দাও না, ওর দেখবো যে হয়তো ওই লোক তোমাকে দেখতে চাও যে দেখি সেটা কে। তোমার ইমোশনটাকে তুমি প্রপারলি প্রেজেন্ট করো পাবলিকের কাছে। ক্লিয়ার? এনিওয়ান? স্যার, কোন একটা বিষয়ে হয়তো আমার ইন্টারেস্ট বা আমি পড়াশোনা করছি, কিন্তু আমার দেশের প্রেক্ষাপটে যদি ওটার সম্ভাবনাটা খুব বেশি না থাকে, সেই ক্ষেত্রে আমি আমার ক্যারিয়ার প্ল্যানের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে, যেমন আমি হচ্ছে ফুড ডিপার্টমেন্টের, তো সেই ক্ষেত্রে ফুড বাংলাদেশে সেভাবে পড়াশোনার জায়গাটা যেটা খুব স্ট্রং না, এবং অনেকেই কোশ্চেন করে যে এই ডিপার্টমেন্টে কেন, তোমার গোলটা কি। কিন্তু আমার পার্সোনাল ইন্টারেস্ট অনেক বেশি হেলথ বা নিউট্রিশন, এবং ওইটাকে ফুডের সাথে কম্বাইন করে সোশ্যাল কিছু রেসপন্সিবিলিটিস। কিন্তু আমার দেশের প্রেক্ষাপটে যদি আমি মনে করি, আশপাশ দেখে যে সম্ভাবনাটার জায়গাটা খুব বেশি ক্লিয়ার না, সেক্ষেত্রে আমার ক্যারিয়ার প্ল্যান বা গোল প্ল্যান করার ক্ষেত্রে আমি কি ধরনের স্টেপটা দিয়ে মাইন্ডসেট? থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন, আই লাইক ইট। আচ্ছা, এখন দেখো, মানে আমি ব্যক্তিগতভাবে বলি যে বাংলাদেশের সবচেয়ে সেরা ডিপার্টমেন্ট হওয়া উচিত ফুড অ্যান্ড নিউট্রিশন। ওয়াই? ডাক্তারের থেকে সবচেয়ে বেশি, আমি জানি না দুদিন আগে আমি এটা মিটিং এ বলেছিলাম, তোমরা ছিল কিনা আমি জানি না, ডাক্তারের থেকে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে ফুড স্পেশালিস্ট। কারণ ডাক্তার হলো রোগ হওয়ার পরে সে ট্রিটমেন্ট করবে এবং সে মিসগাইড করবে, বাট ফুড স্পেশালিস্ট রোগ হওয়ার আগেই প্রোটেক্ট করবে, রোগ হবে না। কারণ বিকজ আল্লাহ সমস্ত খাদ্য এক একটা খাদ্য এক এক গুণাবলী যে বলেছি যে এটা খেলে এটা হবে, এটা খেলে এটা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি এখন তোমার ক্যারিয়ারটা এখানে প্রসপেক্ট দেখছো না, কারণ দিস ইজ ট্রু, ইজ দ্য ফেলিওর অফ দ্য হোল কান্ট্রি। এখন তুমি কিভাবে করবা? তোমার ভিতরে রিয়েলি, যেটাকে সিম্পল কথা বলে তোমার কনফিডেন্স লেভেল হাই হয়, ইউ স্টার্ট ইউর ক্যারিয়ার প্ল্যান। তুমি ধরো তুমি চাকরি করবো, তাহলে একটা ক্যারিয়ার করবো, তুমি যদি ব্যবসা করবো আরেকটা ক্যারিয়ার করবো। আর যেবার ধরো চাকরি করবো, আমি তোমার চাকরি দিয়ে শুরু করতে চাচ্ছি যে ফুডে আমি চাকরি করবো, আমি একটা সম্মানজনক পেশা চাই, আমার পেশা থেকে সবাই প্রাউড ফিল করে। আমি তোমার অনেকগুলো টেকনিক দিচ্ছি, আমি তো একটা ছোট্ট টেকনিক বলছি যে তুমি শুরু করো। বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, কেন বাংলাদেশের লোকগুলো আজকে ফার্স্ট্রেট হচ্ছে, তারা রোগাক্রান্ত হচ্ছে, কিভাবে তার উত্তরণ করা দরকার, তুমি কি ভূমিকা নিতে পারবা, তুমি কি শিখছ। তুমি যদি বলো যে আমি দুধকে ফরমালিন মিশনের পদ্ধতি এটা আমি জানি, আমি এইটা ওইটা কোন ফুড খেলে কি হবে সেটা আমি জানি, আমি একজন ডায়েটিশিয়ান এক্সপার্ট হিসাবে আমি যে কোনো জায়গায় যে কোনো রকম কনসালটেন্সি করতে পারবো, তুমি তোমার ক্রেডিবিলিটি গুলোকে লিখার পরে তুমি বাংলাদেশের লট অফ প্রমিনেন্ট হাউস আছে, প্রমিনেন্ট হাউস গুলো তুমি যদি অ্যাপ্রোচ করো যে আমি XYZ, আমি জানি আমার একটা প্রেজেন্টেশন আমি দিতে চাই কিভাবে এদেশের লোকদের, বা আপনি বিজনেস কার্ড তুমি যাকে দিবার সে কিন্তু ব্যবসায়িকভাবে বেনিফিটেড না হলে তোমাকে সে স্যালিউট করবে না। তাহলে তুমি, আমি যখন ছোট্ট উদাহরণ দিই, তুমি কালকে নন্দনে বলো, আগরায় বলো, এই জন্য আরো বহু হাজার হাজার স্বপ্ন বলো যে আমি এই কারণে, আপনি তো আমাকে যে এক্সপার্টাইজ হিসেবে দেন, আমি আপনার শোরুমে এই ভূমিকাগুলো রাখতে পারবো। যারা আসবে, আপনার মেম্বার যারা আসবে, আমি আপনাদের জন্য ফোরাম করে দিব, মেম্বার জন্য গাইড বুক করে দিব, কোন খাওয়া খেলে কোন খাওয়াতে কি বলে বিষ মিশানো আছে, কোনটাতে কেমিক্যাল আছে, এগুলো সবকিছু আমি এই প্রক্রিয়া করতে পারবো। তোমাকে চাকরিতে পাও, তোমার পিছনে খুঁজবে, সব বাদ দাও, চাকরি তোমার কেউ দেয় না। তুমি লিখো পত্রিকা, প্রথম আলোতে লিখো, 2 দিন 3 দিন লিখো, তুমি প্রথম আলো তোমার প্রতিবেদন আসবে, তোমার পিছনে ছুটবে যে মেয়েটা কে, তোমার পিছনে লট অফ পিপল ছুটবে। এবং তুমি আবার লিখো না, এই সম্পর্কে আরো জানার জন্য আমি নিজে একটা পার্সোনাল ব্লগ তৈরি করেছি, বা আমার কিছু পোস্টিং আছে, তুমি দেখো তোমার পোস্টিং হাজার হাজার লোক, দেশের বাইরে থেকেও তোমার পিছনে কেউ আসতে পারে, লট অফ পিপল বলতে আই এম ফান্ডিং ইউ, এই রিসার্চ আমি করতে চাই, তুমি আসো। এখন প্রশ্ন ওই যে এই কারণেই বলছি যে ডক্টর ইউসুফ ইসলাম হয়তো তোমাকে বুঝিয়ে বলবে মাইন্ড ম্যাপিং, তো তোমার মাইন্ডটা ঠিক করতে হবে আগে, তুমি কি চাকরি করবো না ব্যবসা করবো। আশেপাশ ব্যবসা করতে চাই আমি, ব্যবসা করলে আমি ফুডের উপরে কোনো ব্যবসা নেই, দিস ইজ ভেরি সেন্সিটিভ। তুমি যদি এখন বলো তুমি কালকে আম সত্য বলো, সব বাদ দাও, কারণ আমি যেহেতু আমের সিজন বললাম, এখন তুমি হয়তো বলো স্যার বাজারে প্রাণ বড় 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 সব আছে, আমি কেবে টিকবো। তুমি আম সত্য দিয়ে কোটিপতি হতে পারো কিভাবে? তোমার তার উপর কিছু ওয়ার্ক করতে হবে। ওই যে টেকনোলজি, তুমি টেকনোলজি প্রপারলি বলতে হবে যে বাজারে যে আমসত্বগুলি ব্যবহৃত হয়, এই আমসত্বগুলি ব্যবহৃত হয় ডিউ টু কজ অফ দ্য কেমিক্যালস ইন ইনগ্রিডিয়েন্টসটা, এই যে কেমিক্যাল ইজ এ মোর পার্ট, এই কারণে তারা কেমিক্যালটা ব্যবহার করে। এই সেগমেন্টেশনে আমি এই ল্যাবে অমুক অমুক এক্সপার্ট, আমার টিচার ডক্টর X, ডক্টর Y, প্রফেসর এই ল্যাবের ছবি সব দিয়ে বলো। বাট আমি, তোমার নাম কি? আচ্ছা, তুমি শতাব্দী বলো, আমি শতাব্দী আমসত্ব তৈরি করেছি রাজশাহী থেকে, প্লিজ ইউ কাম এন্ড সি ইউ আর টেস্টেড, আই উইল গিভ দ্য ওপেন চ্যালেঞ্জ, রাইট? তোমার পত্রিকা পয়সা নাই, পত্রিকা বিজ্ঞাপন দিতে পারতেছ না, ইউ গো টু দ্য সোশ্যাল নেটওয়ার্ক, ইউ রাইট ইট ডাউন টু এভরিওয়্যার,
তুমি অন্যদেরকে বলো যে আমি শতাব্দী, আমি একজন স্টুডেন্ট, আই ইনোভেট দিস আইডিয়া, আই নিড অল অফ মাই কি বলা যায় যে ওয়েল ইউ শুড সাপোর্ট টু স্প্রেড দিস ইনফরমেশন টু গেট দ্য রাইট পিপল টু মার্কেট দিস প্রোডাক্ট। তুমি দেখো তোমার হুমড়ি খেয়ে পরে কিনা তোমার প্রোডাক্ট, মেবি আমি রঙও হইতে পারি, বাট অ্যাজ আই আন্ডারস্টুড দ্যাট যে একটা ক্ষেত্রে কিন্তু আমি যা বলবোই তাই হবে তা হবে না, কিছু ভুল হইতে পারে, কিন্তু সেই ভুলটা হবে সিস্টেমেটিক ভুল, কোথাও একটা রং কিছু করা হচ্ছে। তো এখন তুমি খেয়াল করে দেখো, তুমি যদি প্যাকেট না করো, তুমি যদি বক্সে করো বলো, তোমার কাছে দেখো আমসত্বের অর্ডার আসবে, তোমার আমসত্বের জন্য পুঁজি লাগবে কত? 5,000 টাকা, তোমার 1 বছর সেমিস্টার ফি হবে। তাহলে কি হচ্ছে, এভরিথিং মেক্স কনফিডেন্ট টু ইউ, তোমার কনফিডেন্টটা হইতে হবে তোমাকে, আর কিছু না। বারবার আমি আজকে যে কথাগুলো তোমাদেরকে বলছি, তোমাদের দ্বারা পৃথিবীতে সবকিছু করা সম্ভব। তোমরা যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, আর যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করো তাহলে আমি জানি না কিছু করতে পারবো, কারণ সৃষ্টিকর্তারা বিশ্বাস করে নাই, তারাই কিন্তু মদ খায়, তারাই এই তথাকথিত ড্রাগ নেয়, তারাই ফার্স্টেড হয়, তারাই মানুষকে অবজ্ঞা করে, কার সাথে আসলে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। কারণ ফার্স্টেশন কার হয় বলো? হ্যাঁ, যার কনফিডেন্স সে যেই লেভেলই হোক। এই যে কালকে পরশু যখন বলে গেল যে হুমায়ুন আহমেদও কিন্তু একরকম সিগারেটের পর সিগারেট কাজ করতে ক্যান্সারে পড়ছে, তার মানে সে হইতে পারে বাংলাদেশের শ্রেষ্ঠ লেখক, হইতে পারে অনেকের জন্য সেলিব্রিটি, বাট তার ফার্স্টেশন আছে। যার কারণে কি হচ্ছে, একটার পর একটা সিগারেট সে জানে, সে তো নিজেও বলছে যে আমি জানি আমি ক্যান্সারে আক্রান্ত হচ্ছি, বাট আমি তো পারি না। তার মানে হি ক্যানট কন্ট্রোল হিমসেলফ। এখন প্রশ্ন হলো তোমাকে বুঝতে হবে যে তুমি ক্রিয়েটিভ কিনা। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, একটা স্টুডেন্ট কি মানে জবের পাশাপাশি কি ব্যবসা করতে পারবে? জব করতেছে পাশাপাশি সে একটা বিজনেস শুরু করলো, বাই চান্স যদি বিজনেসটা তার সাকসেসফুল হয়ে যায় তখন সে জব থেকে বের হয়ে বিজনেস। মোরালি উচিত না, তবে আমার উচিত। আমি বলছি যে মোরালি উচিত না কেন বলছি, তুমি যেখানে জব করবো সেখানে জানাইতে হবে। তুমি একটা কথা খেয়াল করবা, এটাও কিন্তু একটা প্রবলেম হয়, কারণ তুমি যেখানে জব করবা তারা কোনোভাবে যদি জানে, তারা কিন্তু তোমাকে একটা খারাপ প্রকৃতির লোক হিসেবে ট্রিট করে এবং এটাকে তোমার ক্যারিয়ারে আঘাত করবে। সুতরাং তুমি যদি করতেই চাও, ইউ শুড বি ব্রেভ এনাফ, কনফিডেন্ট এনাফ, তুমি গিয়ে বলবা যে আমি আসলে আমার আলটিমেট টার্গেট, আমি বিজনেস করতে চাই, আমি আমার জবটা ফুলফিল করবো, give me the job, I'll do my best, but at the same time I'm putting my some of the time besides my job time, আমি জবের বাইরে সময়টা আমি এখানে করি, আপনাদের ইনফরমেশন হয়তো আসতে পারে সেজন্য, এবং তুমি মনে রেখে রাখতে পারো যে তোমাকে প্রাউডলি তারা অ্যাকসেপ্ট করবে। 99%, 1% যারা করবে দে আর ভেরি ক্রিটিক্যাল পিপল, 1% লোক কিন্তু ভালোভাবে নেবে না, তো দে আর ক্রিটিক্যাল পিপল। কিন্তু আমার হিসাবে হলো বলে নেওয়াটা বেটার, কারণ তোমরা এখন ফ্রেশ পিপল, তোমাদের কিন্তু খেয়াল করতে হবে যাতে যথাসম্ভব তোমাদের ক্যারেক্টারটা ফ্রেশ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর গিভিং মি দ্যাট অপরচুনিটি। অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি স্যার, আপনি রেফারেন্সের কথা যেটা বললেন সিভিতে, এটা কি আমাদের রিলেটিভ লেভেলের কোনো রেফারেন্স কি আমরা ইউজ করতে পারবো? অফকোর্স ইউ ক্যান, বাট নট ফাদার মাদার মানে ডিসাইড দিস। তুমি চাচা করতে পারো, বাবা করতে পারো। রেফারেন্সটা কিন্তু আমি আবারও রিপিট করছি, রেফারেন্স মিনস হচ্ছে যে একজন লোক তোমার সম্পর্কে সিরিয়াসলি সার্টিফাই করবে, বাট যারা কমন ব্যবহার করে না এবং এরা ফিলও করে না। আমি যখন সিভিতে দেখবো টিচার নাম, আমি তো করবো। আচ্ছা, আমার মনে হয় তোমার প্রশ্নটা না শুনছি যে আজকে আমাদের প্রোগ্রামে ওয়ান অফ দ্য ইন্টেনশন হচ্ছে যে তোমরা কনফিডেন্ট হও, তোমরা বেরিয়ে যদি প্রাউডলি বলতে পারো ইয়েস উই গট এ ভেরি গুড ট্রেনিং, আমরা আসলে সাকসেসফুল না হওয়ার কোনো কারণ নাই। কারণ একটি কথা তোমাদের বারবার বলছি যে আমি ব্যক্তিগতভাবে আবারও বলবো, তোমরা যারা ফোরামে মেম্বার হয়নি প্লিজ বিকাম এ ফোরাম মেম্বার। ফোরামে তোমরা ফোরামের লট অফ এফেক্টিভ মানে কি বলে পোস্টিং আছে যেগুলো তোমার লাইফ চেঞ্জ করার জন্য। আমি বলবো যে তোমরা ফোরামে বহু পোস্ট আছে তোমরা চোখের পানি রেখে রাখতে পারো না। যদি কেউ চোখের পানি রাখতে পারো তাহলে সে আসলে পৃথিবীতে তার মনে রক্ত মাংস নাই, সোজা কথা। লট অফ এফেক্টিভ কিন্তু বহু পোস্টিং সেখানে আছে যে তোমরা কল্পনা করতে পারো না। এবং সবচেয়ে বড় কথা ফোরামে তোমরা কন্ট্রিবিউট করো। কেন? কারণ পৃথিবী থেকে তোমরা তো একদিন চলে যাবে, যে কথা আমি ওখানে স্টেজে বললাম। তাহলে তোমার ফোরামের এই কন্ট্রিবিউশন সারা জীবন থাকবে, হাজার হাজার লোক দেখবে, বলবে যে শতাব্দী একটা পোস্ট দিয়ে গেছে আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে, সে তো পৃথিবীতে নাই, তার পোস্ট দেখে আজকে এরা উপকৃত হচ্ছে। আজকে ডেল কার্নেগি এদের মধ্যে রেফারেন্স আমরা নিয়ে আসি, তো তোমাদের রেফারেন্স কি আনতে পারবে না? ওকে, গই। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে একটা ভালো মানুষ হওয়ার জন্য কোন গুণটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত? বারবারই বলছি, তোমার সৃষ্টিকর্তার প্রতি তোমার লয়ালিটিটা ঠিক থাকতে হবে আগে। কারণ এটা ঠিক না থাকলে তুমি অন্য কোনোটাই হবে না। ওটা থাকলে তুমি গার্ডিয়ান আসবে। তোমার মনে করো সৃষ্টিকর্তার প্রতি তোমাদের লয়ালিটি থাকে, যদি কৃতজ্ঞতা বোধ যদি থাকে, তাহলে তোমার বাপ মার প্রতি তোমার কৃতজ্ঞতা বোধ আসবে। আমার রাইট?
বাপ মার প্রতি যখন তোমার কৃতজ্ঞতা বোধ আসবে, তোমার ভাই বোনদের ভিতরে তোমার থাকবে, এই বন্ডিং যখন তোমার থাকবে, এটা তোমার প্রতিবেশী জানবে যে এই ছেলেটা এই মেয়েটা সে ভেরি সোসাইটি মেনটেন করে, তখন কিন্তু তোমার কিন্তু আলটিমেটলি তোমার উত্থানটা হবে। কারণ তোমার জন্য কিন্তু তোমার ব্যাকএন্ডে তোমার ফ্যামিলি সবাই কাজ করবে, যেহেতু এত ভালো ওর যে পজিটিভ থিঙ্কিং, ওর যে কনস্ট্রাকটিভ থিঙ্কিং, সবাই তোমার জন্য দেবে। একটা মানুষের ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে তার ভালো হওয়ার জন্য ফার্স্ট হচ্ছে রিলিজিয়াস ভ্যালু। কারণ আমি একটা কথা বলি যে আমি একজন ফরেনারের সাথে ব্যবসা করতাম, সে ছিল বৌদ্ধিস্ট, এবং আমি অনেক সময় বলছি যে আমি তখন দেখি যে আমি যখন তার ব্যবসায় ঢুকি, সে বলে প্লিজ দাঁড়াও, ও আগে গিয়ে কি করে ওই যে তারা কমলা রাখে, আমি জানি না ধরি অনেকে বুদ্ধ আছে কিনা, আমি যদি এটা সম্পর্কে ভালো জানি না, তারা কমলা কি আরো কি কি ফ্রুট রেখে সেখানে মোমবাতি দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তা আমি ওরে বলি যে কি করো তুমি? বলে আমি আমার ব্যবসা ঢোকার আগে আমি আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমার দিনটি যাতে ভালো হয়, আমি যদি কোনো মানুষকে না ঢোকাই, আমিও যাতে কারো দ্বারা না ঢুকি। কেন ইমাজিন, খেয়াল করে দেখে এই সাকসেসফুল হবে না কেন? সে আজকে বিশাল অনেস্টি অফকোর্স। এখন তোমার ইন্টেনশনটা কি? এখন মনে করো তুমি বাপ মা তোমাকে আশীর্বাদ করছে না, তুমি বাপ মার সাথে খারাপ ব্যবহার করছো। যেটা বলছি যে তোমরা ফোরামে গেলে কিছু পোস্ট আছে, পড়ো বাপ মার সম্পর্কে কিছু পোস্ট আছে, আমি জানি না কেউ তোমরা এখানে পড়ছো কিনা। সেই পোস্ট দেখার পরে তোমরা বুঝবা যে একজন বাবা একজন মা তার কি আকুতি জানিয়েছে তার সন্তানের প্রতি, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে যে তুমি তোর বাপ মাকে যদি তুমি সুন্দর করে সালাম করো, তুমি যদি বলো যে মা আমার জন্য দোয়া করো, মা অনেক মা অনেক বাবা কিন্তু সন্তানদের